আমরা একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্রে একটু রিক্যাপ করি, হ্যাঁ, হালকা করে ছোট্ট করে ব্যাখ্যা করি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। তো মনে করো এটা হচ্ছে আমাদের একটা সিলিন্ডার পিস্টন ব্যবস্থা। তো এই হচ্ছে একটা সিলিন্ডার। তো এই সিলিন্ডারে মনে করো একটা পিস্টন আছে, এই হচ্ছে একটা পিস্টন, ওকে। আচ্ছা, তো এই যে হচ্ছে আমাদের পিস্টন, এই হচ্ছে আমাদের পিস্টন। তো আমাদের এই আমরা সিস্টেম ধরবো, মানে এটা এর ভিতরে ধরো গ্যাসীয় পদার্থ আছে, তো এটাকে আমরা সিস্টেম বলবো। তো সিস্টেম বললে আমরা বুঝবো গ্যাসীয় পদার্থ। তাহলে এই সিলিন্ডার আর এই যে ঢাকনা বা পিস্টন, এর মধ্যে আমাদের গ্যাসীয় পদার্থ আছে বা গ্যাস আছে। তো এই গ্যাসীয় পদার্থ বা গ্যাসকে আমরা কি বলবো? গ্যাসকে আমরা সিস্টেম বলবো, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, বুঝছো? যা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি তাকে আমরা কি বলি? তাকে আমরা সিস্টেম বলি, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অবস্থা। সিলিন্ডার পিস্টন ব্যবস্থা একটা গ্যাসীয় পদার্থ আছে এর মধ্যে। আচ্ছা, তো আমরা যদি এই গ্যাসীয় পদার্থে তাপ দিই, বাইরে থেকে যদি আমরা তাপ দিই বা হিট দেই, মনে করো আমরা তাপ দিলাম এই গ্যাসে বা সিস্টেমকে আমরা হিট দিলাম, তো এই হিট দেওয়াকে আমরা বলি হচ্ছে, বা এই তাপ শক্তিকে আমরা ডিকিউ দ্বারা প্রকাশ করি। তো ডিকিউ কে বাংলায় বলা হয় তাপ শক্তি। তো লিখে নাও, ডিকিউ হচ্ছে আমাদের বাংলায় তাপ শক্তি বা হিট এনার্জি। তো আমরা কি করলাম? আমরা সিস্টেমে হিট এনার্জি বা তাপ শক্তি দিলাম। আচ্ছা, তাপ শক্তি নেওয়ার ফলে এই সিস্টেমের দুটা জিনিস হবে। এটা হচ্ছে এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কিছুটা পরিবর্তন হবে। তাহলে খেয়াল করবা আমি কি বললাম, এই সিস্টেমে আমরা কিছু পরিমাণ তাপ দিলাম বা কিছু পরিমাণ হিট দিলাম। তো সিস্টেম বা গ্যাসীয় পদার্থে হিট দেওয়ার ফলে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে গ্যাসীয় পদার্থের তার মধ্যে অভ্যন্তরীণ শক্তির একটা চেঞ্জ আসবে গ্যাসীয় পদার্থের মধ্যে। তাহলে গ্যাসীয় পদার্থের মধ্যে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির কিছুটা চেঞ্জ আসবে। তো অভ্যন্তরীণ শক্তির চেঞ্জকে বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা ঢাকা ভার্সিটি বা ডিইউ দ্বারা প্রকাশ করি। তাহলে অভ্যন্তরীণ শক্তির একটা পরিবর্তন আসবে। তাহলে ডিইউ মানে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তির পরিবর্তন। তো লিখে নাও, ডিইউ মানে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তির পার্থক্য। তাহলে খেয়াল করবা, আমরা সিস্টেমে তাপ দিলে সেই সিস্টেম তাপ অ্যাবজর্ব করার পর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়, তাকে আমরা ডিইউ দ্বারা প্রকাশ করলাম। তাকে আমরা ডিইউ দ্বারা প্রকাশ করলাম। আর কি হয়? আর হচ্ছে এই যে গ্যাসীয় পদার্থ, এই গ্যাসের যে অণুগুলো, এই অণুগুলো কি করে? পাত্রের দেয়ালের গায়ে ধাক্কা দেয়। গ্যাসের যে অণুগুলো, এই অণুগুলো কি করে? পাত্রের দেয়ালের গায়ে ধাক্কা দেয়। গ্যাসের যে অণুগুলো, এই অণুগুলো কি করে? পাত্রের দেয়ালের গায়ে ধাক্কা দেয় বা হচ্ছে ইয়াতে ধাক্কা দেয়, এই পিস্টনে ধাক্কা দেয় গ্যাসের অণুগুলো। তাহলে গ্যাসের অণুগুলো যখন পিস্টনকে ধাক্কা দেয়, তখন কি হবে? এই পিস্টন বা ঢাকনাটা কি উপরে উঠে যাবে না? গ্যাসের অণুগুলো যখন পিস্টনকে ধাক্কা দিবে, তাহলে এই পিস্টন বা ঢাকনাটা কি হয়ে যাবে বলো তো? এই পিস্টন বা ঢাকনা কিন্তু তার নিজ অবস্থা থেকে কিছুটা উপরে উঠে যাবে, কিছুটা উপরে উঠে যাবে। খেয়াল করবা, এই পিস্টন বা ঢাকনা কিন্তু কিছুটা উপরে উঠে গেল। এইখান থেকে ঢাকনা উপরে উঠে গেল, তার মানে কি করলো? গ্যাস কিছুটা ঢাকনা দিল, মানে গ্যাস কিছুটা কি করলো? কাজ করলো। তো এই কৃতকাজকে আমরা ডিডব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে কি? গ্যাস কিছুটা কৃতকাজ সম্পাদন করলো, তাহলে সেই কৃতকাজকে আমরা ডিডব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে ডিডব্লিউ কে আমরা বলতে পারি হচ্ছে কৃতকাজ। কি বলতে পারি বলো তো? আমরা কৃতকাজ বলতে পারি, কৃতকাজ বলতে পারি, ওকে। আচ্ছা, তাহলে খেয়াল করবা, ঢাকনাটা এই জায়গায় ছিল, ঢাকনা বা পিস্টনটা এখন কোন জায়গায় চলে গেছে? এই জায়গায় চলে গেছে। তাহলে পিস্টনটা উপরে উঠে গেছে, মানে কি হয়েছে বলো তো? ভিতরের আয়তনের চেঞ্জ হয়েছে না? আয়তনের চেঞ্জের কারণে কি হয়েছে? আমার একটা কাজ আমি পাইছি, সেই কাজকে আমরা ডিডব্লিউ দিয়ে প্রকাশ করতেছি। ডিডব্লিউ হচ্ছে কৃতকাজ। তো কৃতকাজের ফর্মুলা হচ্ছে ডিডব্লিউ হচ্ছে পি ইনটু ডিভি। পি মানে হচ্ছে চাপ আর ডিভি মানে হচ্ছে আমার আয়তনের পরিবর্তন। এই যে আমার আয়তনের পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা ডিভি দিয়ে প্রকাশ করলাম। আর এই যে গ্যাসের অণুগুলো যে পিস্টনের গায়ে যে চাপ দিচ্ছে, সেই চাপকে আমরা কি ধরলাম? পি ধরলাম। পি ইনটু ডিভি। ডিডব্লিউ সমান কি বলতো? পি ইনটু ডিভি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু, মানে যে পরিমাণ তাপ শক্তি আমরা গ্যাসকে দিলাম, সেই তাপ শক্তি দুই অংশে ব্যয় হয়। এক হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কিছুটা পরিবর্তন হয়, আর এটা হচ্ছে কিছু পরিমাণ কাজ সম্পাদন হয়। এইটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। লিখে নাও, এটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। তো লিখে নাও, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। প্রথম সূত্রের সাধারণ রূপ এইটুকু বুঝতে পারছি কিনা বলো দ্রুত? সাধারণ রূপ এইটুকু বুঝতে পারছি কিনা আমাকে দ্রুত বলবা। কেউ চাইলে ডিডব্লিউ সমান পি ইনটু ডিভি লিখতে পারবা, কেউ চাইলে হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ জায়গায় পি ইনটু ডিভি লিখতে পারবা। এটা হচ্ছে আমার ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ইনটু ডিভি। এইটুকু বুঝতে পারছি কিনা বলো? আমরা আরেকটা সামনে আগাই। তো এবার এখান থেকে আমরা আরেকটা ব্যাপার বলতে পারি, সেটা কি দেখো, খেয়াল করে দেখবা এখান থেকে আমরা কি বলতে পারি। তো দেখো, এবার এখান থেকে আমরা মোলার আপেক্ষিক তাপ ব্যাপারটা একটু পড়ার চেষ্টা করব। মোলার আপেক্ষিক তাপ। তো হেডলাইন দাও, মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ। তো মোলার আপেক্ষিক তাপকে সি দ্বারা প্রকাশ করা হয়। মোলার আপেক্ষিক তাপকে আমরা সি দ্বারা প্রকাশ করি, বা আমরা সি দিয়ে প্রকাশ করি। সি, মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? তো মনে রাখবা, 1 মোল গ্যাসের তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বৃদ্ধি করি, 1 মোল গ্যাসের তাপমাত্রা, মানে মনে করো আমার কাছে একটা গ্যাস আছে, এই হচ্ছে আমার গ্যাস, এই হচ্ছে আমার গ্যাস,
এই হচ্ছে আমার গ্যাস। আচ্ছা, তো এই গ্যাসের পরিমাণ কত? 1 মোল। 1 মোল পরিমাণ গ্যাস। এই গ্যাসের পরিমাণ কত? 1 মোল পরিমাণ গ্যাস। আচ্ছা, তো 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বৃদ্ধি করব। 1 কেলভিন মানে গ্যাসের তাপমাত্রা মনে করো ছিল হচ্ছে আমার মনে করো 300 কেলভিন, ছিল 300 বা 301 কেলভিন, আমি তাপমাত্রা বাড়াবো 301 কেলভিন থেকে তাপমাত্রা বাড়ায় আমি 302 কেলভিন করব। তাহলে কি বললাম আমরা? 1 মোল গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো, 1 কেলভিন। তাহলে খেয়াল করবা, 1 মোল গ্যাসের তাপমাত্রা, এই যে আমাদের গ্যাস, এই গ্যাসের পরিমাণ হচ্ছে আমার 1 মোল। এই গ্যাসের পরিমাণ আমার কত মোল? 1 মোল। এই আমার গ্যাস পরিমাণ কত মোল? 1 মোল। 1 মোল গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বৃদ্ধি করব। কত কেলভিন বৃদ্ধি করব? 1 কেলভিন বৃদ্ধি করব। তো লিখে নাও, 1 কেলভিন বৃদ্ধি করব। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি করা লাগবে? নিশ্চয়ই গ্যাসকে কিছুটা তাপ দেওয়া লাগবে না, বা হিট দেওয়া লাগবে না। হিট না দিলে কি এর তাপমাত্রা বাড়বে? কোনোদিন না। তাহলে নিশ্চয়ই এই গ্যাসকে কি করা লাগবে? হিট দেওয়া লাগবে বা তাপ দেওয়া লাগবে, হিট বা তাপ দেওয়া লাগবে। তাহলে খেয়াল করবা, এই গ্যাসের পরিমাণ 1 মোল, 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা আমি বাড়াচ্ছি কতটুকু? 1 কেলভিন। বাড়ানোর জন্য আমার কি করতে হবে? হিট দিতে হবে বা তাপ দিতে হবে। তো এই তাপকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাকে কি বলা হয়? মোলার আপেক্ষিক তাপ, তাকে কি বলা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। এইটুকু আমরা আশা করি বুঝলাম, এইটুকু। তাহলে এবার খেয়াল করবা, এবার মনে করো আমাদের একটা গ্যাস হচ্ছে মনে করো n মোল পরিমাণ গ্যাস। তো মনে করো আমাদের n মোল পরিমাণ একটা গ্যাস আছে, n মোল পরিমাণ গ্যাস, একটা গ্যাসের পরিমাণ হচ্ছে n মোল। তাহলে n মোল গ্যাসের তাপমাত্রা, n মোল গ্যাসের তাপমাত্রা, n মোল গ্যাসের তাপমাত্রা, ঠিক আছে, n মোল গ্যাসের তাপমাত্রা ধরলাম আমরা ডিটি পরিমাণ বৃদ্ধি করলাম। ডিটি মানে কিছু পরিমাণ বৃদ্ধি করলাম তাপমাত্রা, বুঝছো? তাহলে ডিটি পরিমাণ বৃদ্ধি করলাম, ডিটি পরিমাণ তাপমাত্রা আমি বাড়ালাম, ডিটি পরিমাণ। তো ডিটি পরিমাণ বৃদ্ধি করতে ধরলাম প্রয়োজনীয় তাপ, নিশ্চয়ই তাপ দেওয়া লাগবে, তাপ না দিলে তো তাপমাত্রা বাড়বে না নাকি? তাহলে প্রয়োজনীয় তাপ বাড়তেও পারে। তার প্রয়োজনীয় তাপ কত? তো n মোল গ্যাসের তাপমাত্রা আমরা ডিটি পরিমাণ বৃদ্ধি করতেছি, ডেল্টা টি পরিমাণ তাপমাত্রা বাড়াচ্ছি। তাহলে নিশ্চয়ই কিছু পরিমাণ তাপ দেওয়া লাগবে। তাহলে প্রয়োজনীয় তাপকে আমরা ডি কিউ ধরলাম। কি ধরলাম আমরা বলতো? ডি কিউ ধরলাম। আচ্ছা, তাহলে অতএব কি বলতে? তাপমাত্রা n মোল, খেয়াল করবা, এই যে n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় তাপ কত আমার? ডি কিউ, প্রয়োজনীয় তাপ আমার ডি কিউ। তাহলে অতএব আমি ঐকিক নিয়ম করব। অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা, অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা আমি 1 পরিমাণ বা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, এটার কি হবে? এটা নিশ্চয় হবে এরকম, খেয়াল করবে, এটা আমি মুছে দিই। এটা নিশ্চয় হবে এরকম যে অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত হবে? জাস্ট ঐকিক নিয়ম, ডি কিউ ডিভাইড বাই হবে হচ্ছে আমার n ইনটু কি বলতো? n ইনটু ডিটি, এমন কিছু হবে, এইরকম কিছু। তাহলে খেয়াল করবা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ হিট লাগে বা যে পরিমাণ তাপ লাগে, এই তাপটাকে কি বলা হয়? এই তাপটাকে বলা হয় হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অতএব মোলার আপেক্ষিক তাপ সি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলতো? ডি কিউ ডিভাইডেড বাই এন ইনটু কি বলতো? ডি কিউ ডিভাইড বাই এন ইনটু ডিটি লেখা যায়। তাহলে এই হচ্ছে আমাদের মোলার আপেক্ষিক তাপের হচ্ছে ফর্মুলা, সি ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইড বাই এন ইনটু কি বলতো? এন ইনটু ডিটি। তাহলে এইখান থেকে লেখা যাবে ডি কিউ ইজ ইকুয়াল টু এন সি ডিটি, NCDT। এইটুকু আমরা আশা করি বুঝতে পারলাম, মোলার আপেক্ষিক তাপ এইটুকু আমরা আশা করি বুঝতে পারলাম। এইটুকু বুঝতে কি আমার জীবন বেড়ে গেছে বলতো? এইটুকু বুঝতে পারছি, খুবই সহজ ছিল, খুবই একদম বাচ্চাদের ছিল জিনিসপাতি, এইটুকু বুঝছি। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে একটুখানি সামনে আগাবো। সেটা কি একটু খেয়াল করবা। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে, আব্দুল সালাম, তুমি কেমন আছো? হ্যাঁ, এখান থেকে আমরা আরেকটু সামনে আগাবো। তো আমরা এটা তো বুঝলাম যে মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে আমাদের মোলার আপেক্ষিক তাপ, রাইট? আচ্ছা, তো আমরা এখন এই মোলার আপেক্ষিক তাপের ভ্যালু নিয়ে একটু কথাবার্তা বলবো, স্ট্যান্ডার্ড ভ্যালু নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? আচ্ছা, তো মোলার আপেক্ষিক তাপের ফর্মুলাটা আমি আরেকবার এই জায়গায় লিখি। মোলার আপেক্ষিক তাপ সি ইজ ইকুয়াল টু কি বলতো? ডি কিউ ডিভাইডেড বাই এন ইনটু ডিটি, ডি কিউ ডিভাইড বাই এন ইনটু ডিটি। আচ্ছা, তো এবার খেয়াল করবা, মন দিয়ে শুনবা, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া নামে একটা প্রসেস আছে। মেইনলি আমরা তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে 4টা প্রক্রিয়া নিয়ে কথা বলি। একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তনীয় প্রক্রিয়া। মুখে মুখে বলো, হয়ে যাবে। সমচাপ প্রক্রিয়া, তোমরা লাইভটা শেয়ার করে দিতে পারো, তাহলে অনেকের হেল্প হবে, অনেকের পাবলিক লাইভ এটা, বুঝছো? অনেকের হেল্প হবে।
আচ্ছা, তাহলে কি বললাম আমরা যে সমচাপ প্রক্রিয়া। তাহলে সমচাপ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় চাপ সম থাকবে বা চাপ সেম থাকবে সেই প্রক্রিয়াকে সমচাপ প্রক্রিয়া বলে। কত ইজি না? আচ্ছা, তাহলে সম আয়তনীয় প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়ার নাম, সম আয়তনীয় প্রক্রিয়া। আমার সাথে সাথে বলো, সম আয়তনীয় প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় আয়তনটা কি সম থাকবে বা আয়তনটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে, সেই প্রসেসকে আমরা কি বলবো? সম আয়তনীয় প্রক্রিয়া। কত সহজ না? আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে? যেই প্রসেসে সমষ্ণ মানে উষ্ণতা সম, মানে তাপমাত্রা সম, যেই প্রসেসে তাপমাত্রা সেম থাকবে বা তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না, সেই প্রসেসকে আমরা কি বলি? সমষ্ণ প্রক্রিয়া। আর তা বললাম আমরা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়া তাপীয় ভাবে রুদ্ধ, মানে তাপের আদান প্রদান হয় না, যেই প্রক্রিয়া তাপের কোনো আদান প্রদান হয় না, সেই প্রক্রিয়াকে কি বলি আমরা? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বলি। এইটুকু বুঝছি? আমি আবার বলবো, লিখে দিব, সমস্যা নেই, আমি আবার বলবো, লিখে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা একটু বলি, হালকা করে একটু আলোচনা করি, খেয়াল করবা। আমরা কি বললাম? আমরা এই যে মোলার আপেক্ষিক তাপের এই ফর্মুলা আমরা দুইটা প্রসেসের জন্য অ্যাপ্লাই করি, চারটা প্রসেস আমরা পড়ি। তো খেয়াল করবা, রুদ্ধ তাপীয় একটা প্রসেসের নাম, তাপগতিবিদ্যার একটা প্রসেসের নাম, তাপগতীয় প্রসেস, রুদ্ধ তাপীয়। তো রুদ্ধ তাপীয় প্রসেস কাকে বলে? যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, হিটের কোনো আদান প্রদান হয় না, মানে একটা সিস্টেমে তুমি তাপ দিতেও পারবা না, সিস্টেম থেকে মানে সিস্টেম পরিবেশে তাপ বর্জনও করবে না, আবার সিস্টেম পরিবেশ থেকে তাপ গ্রহণও করবে না, মানে হিটের কোনো আদান প্রদান হওয়ার সুযোগ নাই। তাহলে যেই প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, আমি লিখে দিই, তাপের আদান প্রদান হয় না, তাপের আদান প্রদান হয় না, কত সহজ জিনিস না? তাপের আদান প্রদান হয় না, তাপের আদান প্রদান হয় না। তাহলে যেই প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে সেই প্রসেসকে আমরা কি বলি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি? তাপ শক্তি ডিকিউ। তাহলে ডিকিউ কত হবে? 0 হবে। তা ডিকিউ কত হবে বলতো আমার? 0 হবে। তাহলে খেয়াল করে দেখবা, ডিকিউ এর মান তুমি যদি 0 বসাও, তাহলে বাম পক্ষ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সি এর মান কত আসবে বলতো? সি এর মান কিন্তু আমার 0 আসবে। তাহলে খেয়াল করে দেখবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপের মান কত বলতো? মোলার আপেক্ষিক তাপের মান হচ্ছে 0। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপের মান কত হয়? 0 হয়। খুবই ইম্পর্টেন্ট কথা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপের মান কত হয় বলতো? 0 হয়। ওকে, আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা এটা বুঝতে পারলাম, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের এইটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, তো এটা গেল। এবার আমরা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে একটু কথা বলি। সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় তাপমাত্রা ফিক্স থাকে, যে প্রসেসে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না, তাপমাত্রা অপরিবর্তনশীল থাকে, সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে যেই প্রক্রিয়ায় তাপমাত্রা ফিক্সড থাকে, সেই প্রসেসকে আমরা কি বলি বলতো? সেই প্রসেসকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ। আচ্ছা, তাপমাত্রা ফিক্স থাকে, তাপমাত্রা ফিক্স থাকে মানে কি? তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে আমি বলতে পারি তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা ফিক্স থাকে মানে তাপমাত্রার পরিবর্তন কত বলতো ভাইয়া? তাপমাত্রার পরিবর্তন হচ্ছে আমার 0, তাপমাত্রার পরিবর্তন ইকুয়াল টু 0। তাপমাত্রার পরিবর্তনকে আমরা ডিটি দ্বারা প্রকাশ করি, তাহলে তাপমাত্রার পরিবর্তনকে আমরা ডিটি দিয়ে প্রকাশ করলাম, তাহলে ডিটির ভ্যালু কত বলতো? 0। তাহলে খেয়াল করবা, এই মেইন ফর্মুলায় ডিটির জায়গায় 0 বসাও, তাহলে ডিটির জায়গায় যদি আমি 0 বসাই, ডিটির জায়গায় আমার এই হরের মান কত আসবে? 0 চলে আসবে না? তাহলে সামথিং বাই 0 মানে কি? ইনফিনিটি। তাহলে এখানে আমার সি এর মান কত চলে আসবে বলতো? ইনফিনিটি বা অসীম। তাহলে খেয়াল করবা, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ইনফিনিটি, সি এর মান হয় কি? ইনফিনিটি। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সি এর মান কত হয়? 0 হয়। তাহলে মোলার আপেক্ষিক তাপের ভ্যালু এর সীমা কতটুকু? 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে রুদ্ধতাপীয় জন্য আপেক্ষিক তাপ 0, মোলার আপেক্ষিক তাপ, আর সমষ্ণের জন্য কত বলতো? ইনফিনিটি। তো আমরা বুঝতে পারলাম যে আমরা কিন্তু এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু না, তো আমরা এই আপেক্ষিক তাপের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বের করতে চাই। তো রুদ্ধতাপীয় এবং সমষ্ণের জন্য ব্যাপারগুলো আমরা বুঝলাম। এইটুকু বুঝছি কিনা বলো? কমেন্টে বুঝতে পারলাম এইটুকু। তো আমরা এখন কি করব? আমরা এখন হচ্ছে এই আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপের একটা ভ্যালু বের করার চেষ্টা করব। তাহলে মোলার আপেক্ষিক তাপ আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেখলাম কত আসে, সমষ্ণ প্রক্রিয়ার জন্য দেখলাম। তো এবার আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখব যে সমচাপ। আচ্ছা, তো সমচাপের জন্য আমরা এখন দেখবো চাপ, সমচাপ এবং সম আয়তনীয়, বুঝছো? আচ্ছা, তাহলে খেয়াল করবা, একটু মন দিয়ে দেখবা, মন দিয়ে। তাহলে আমার মেইন যে ফর্মুলা কি ছিল? মেইন ফর্মুলা ছিল সি ইজ ইকুয়াল টু মোলার আপেক্ষিক তাপ, সি ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইড বাই কি বলতো? ডিকিউ ডিভাইড বাই এন ইনটু ডিটি। এমন কিছু ছিল আমার, ডিকিউ ডিভাইড বাই এন ইনটু ডিটি, এইরকম কিছু আমাদের ছিল, বুঝছো? আচ্ছা, তো এবার খেয়াল করবা, এবার মন দিয়ে, সেটা হচ্ছে যে এই যে ফর্মুলাটা এই ফর্মটা আরেকটু সামনে আমি আগাই, সামনে আমি আগাই। তো সমচাপের জন্য একটু দেখি,
সমচাপ মানে কি? সমচাপ প্রক্রিয়া মানে কি? যেই প্রক্রিয়ায় চাপের মান ফিক্স, চাপের কোনো পরিবর্তন হয় না, মানে পি কনস্ট্যান্ট। যেই প্রক্রিয়ায় চাপ হচ্ছে কনস্ট্যান্ট, চাপের মান চেঞ্জ হয় না, তাকে আমরা কি বলি? সমচাপ প্রক্রিয়া বলি, সমচাপ। সমচাপের জন্য আমরা এই ফর্মুলা লিখবো, হ্যাঁ, সমচাপের জন্য বা চাপ স্থির থাকলে। তাহলে খেয়াল করবা, সি মানে কি আমার? মোলার আপেক্ষিক তাপ। তো সমচাপের জন্য এই মোলার আপেক্ষিক তাপের জায়গায় আমি লিখবো হচ্ছে সি এর জায়গায় আমরা সিপি লিখবো, যেখানে পি ফর, পি মানে বুঝাবে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এ দেখো, এখানে সি মানে বোঝাচ্ছে নরমাল মোলার আপেক্ষিক তাপ। এই সি এর জায়গায় আমরা কি লিখছি? সমচাপ বা স্থির চাপের জন্য সিপি লিখতেছি। তাহলে এই সিপি মানে হচ্ছে স্থির চাপে, দেখো স্থির চাপে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। মানে আমার যদি পুরো প্রসেসটার চাপ যদি কনস্ট্যান্ট থাকে, চাপ যদি স্থির থাকে, তখন আমি এটা লিখতে পারবো, এই যে সিপি লিখতে পারবো সি এর জায়গায়। তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তো লিখে নাও, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা সিপি দ্বারা প্রকাশ করলাম, এই যে সিপি, বুঝছো? আচ্ছা, তো সিপি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এবার ডিকিউ, তো ডিকিউ মানে তাপ, তো তাপ শক্তি। তাহলে ডিকিউ পি লিখলাম, ডিকিউ ব্র্যাকেটে আমরা পি লিখলাম, ডিকিউ ব্র্যাকেট পি। তাহলে ডিকিউ ব্র্যাকেট পি মানে হচ্ছে ডিকিউ মানে তাপ শক্তি। তাহলে এখানেও ডিকিউ মানে তাপ শক্তি, বাট ওই পুরো যেই এমন প্রসেসে তাপ শক্তি যেই প্রসেসে আমার চাপটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এই যে ডিকিউ মানে তাপ শক্তি ডিভাইড বাই এন ইনটু, এই যে ডিটি তো তাপমাত্রার পরিবর্তন, তো ডিটির সাথে আমরা কি লিখে দিলাম? পি লিখে দিলাম। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো সমচাপের জন্য আমরা এটা লিখতে পারি, বুঝছো? আচ্ছা, তাহলে সমচাপের জন্য লিখে ফেললাম। তো এবার আমরা লিখবো হচ্ছে সম আয়তনের জন্য ফর্মুলা লিখবো। সম আয়তনের জন্য এই জায়গায় লিখি, সম আয়তনের জন্য আমরা ফর্মুলা লিখবো। সম আয়তনীয় প্রক্রিয়া, সম আয়তনীয় প্রক্রিয়ার জন্য, সম আয়তনীয় প্রসেসের জন্য আমরা এই যে মোলার আপেক্ষিক তাপের যে ফর্মুলা, এটা দেখবো। সি মানে মোলার আপেক্ষিক তাপ। তাহলে সম আয়তনের জন্য আমি লিখবো হচ্ছে সিভি। সিভি মানে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সিভি মানে কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটা হচ্ছে আমাদের ব্যাপার, সিভি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, সিভি, সি এর জায়গায় সিভি লিখলাম। তাহলে ডিকিউ জায়গায় আমরা ডিকিউভি লিখি, সমস্যা আছে? ডিকিউভি, ডিকিউভি মানে ডিকিউ মানে তাপ শক্তি। তাহলে এমন সিস্টেমে তাপ দেওয়া হচ্ছে যে সিস্টেম আমার কি বলতো, ওই তাপ যে সিস্টেম হচ্ছে আয়তন ফিক্স, সমায়তন মানে হচ্ছে ভি ফিক্স, ভি কনস্ট্যান্ট, আয়তন কনস্ট্যান্ট যেই সিস্টেমে। ডিভাইড বাই এন ইনটু কি লেখা আছে? এন মানে মূল সংখ্যা, এন ইনটু ডিটি, ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন, এমন সিস্টেমে যেই সিস্টেমে আয়তনটা কি বলতো, ফিক্সড। যেখানে সিবি মানে কি? সিবি মানে হচ্ছে আমার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো লিখে নাও, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটা হচ্ছে আমার কি বলতো, সিভি। আগে বলো এইটুকু বুঝতে পারছি কিনা? এইটুকু একবার সিভির ফর্মুলা হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু, ডেরিভেশন লাগবে না এটা, হ্যাঁ, এফ বাই টু ইন্টু আর। লিখে নাও, এফ বাই টু ইন্টু আর সিভির ফর্মুলা। সিভি মানে হচ্ছে এফ বাই টু ইন্টু আর। তো আমি এফ মানে কি এটা আমি আগেও বলছিলাম, এখন আমি আরেকবার বলবো, সমস্যা নেই। এই এফ মানে হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা। তো লিখে নাও, এফ মানে হচ্ছে আমার স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা। এটা একটা পরমাণুর পারমাণবিকতার উপর নির্ভর করে। স্বাধীনতার মাত্রা পারমাণবিকতার উপর নির্ভর করে, ঠিক আছে? তো একটা পরমাণু কত পরমাণুক? এক পরমাণুক নাকি দ্বিপরমাণুক নাকি বহু পরমাণুক? তো আমি লাস্ট ক্লাসেও বলছিলাম বা আগেও বলছিলাম, তো এফ এর ভ্যালু তোমার তিন প্রকার হতে পারে আমাদের ইন্টার সিলেবাস অনুসারে। তো এফ এর ভ্যালু 3 হতে পারে 3, এফ এর ভ্যালু 5 হতে পারে 3 5, এফ এর ভ্যালু 6 হতে পারে। তাহলে এফ এর ভ্যালু 3 হয় কখন? এফ এর ভ্যালু 3 হয় কখন? এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, এক পরমাণু। 5 হয় কখন? দ্বিপরমাণুক। আর 6 হয় কখন? বহু পরমাণুকের জন্য। এটা মনে রাখবা, CV is equal to F by 2 into R। এটা প্রমাণ লাগবে না, এটা প্রমাণ আমাদের লাগবে না। তো যাই হোক, তো এটা প্রমাণ আমাদের লাগবে না। তো এবার খেয়াল করবা, এবার এখান থেকে CV তো আমি বুঝলাম, ওকে। তো আরেকটা ফর্মুলা আছে, বিজ্ঞানী মেয়ারের ফর্মুলা, বিজ্ঞানী মেয়ারের সূত্র। তো বিজ্ঞানী মেয়ারের ফর্মুলা বা মেয়ারের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি? ইজ ইকুয়াল টু আমরা আর বলতে পারি। এটা হচ্ছে বিজ্ঞানী মেয়ারের ফর্মুলা। এটার প্রমাণ আমরা দেখবো, এটার প্রমাণ আমরা একটু পর দেখবো, লাস্টে মানে এই টপিকের লাস্টে দেখবো। এটার প্রমাণ আমরা একটু পর দেখবো, একটু পর। এটার প্রমাণ আমরা একটু পর দেখবো, কারণ এটা প্রমাণটা থেকে একটু শিখার কিছু আছে। তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কি? আর। মেয়ারের ফর্মুলা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কি? আর। আর মানে মোলার গ্যাস ধ্রুবক। এই আর মানে মোলার গ্যাস ধ্রুবক। এসআই এককের মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, ওকে। তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে তাহলে সিপি ইজ মাইনাস সিভি, সিভির জায়গায় আমরা এফ বাই 2 ইন্টু আর লিখতে পারবো, ইজ ইকুয়াল টু এখানে কি আমার বড় হাতের আর, ওকে। তারপরে খেয়াল করবা এখান থেকে, তাহলে এখান থেকে আমরা সিপির একটা মান বের করে ফেলতে পারবো, সিপি। তাহলে সিপি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? আর প্লাস এফ বাই 2 ইন্টু কি বলতো? এফ বাই 2 ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? এখান থেকে সিপি ইজ ইকুয়াল টু আমরা আর কমন নিলাম,
আর কমন নিলে পাবো হচ্ছে আমার 1 প্লাস এফ বাই টু। তো লিখে নাও 1 প্লাস এফ বাই টু। তাহলে সিপির ভ্যালু আমি পেয়ে গেলাম 1 প্লাস এফ বাই টু ইন্টু কি বলতো 1 প্লাস এফ বাই টু ইন্টু আর বা এফ বাই টু প্লাস 1 ইন্টু আর। তাহলে সিপির এই একটা ফর্মুলা আমি পেয়ে গেলাম। তাহলে সিপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা এফ বাই টু প্লাস 1 ইন্টু কি বলতো এফ বাই টু প্লাস 1 ইন্টু আর। ওকে, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো সিপির একটা ফর্মুলা আমি লিখলাম আর সিপির একটা ফর্মুলা, এগুলো মুখস্থ রাখবে এগুলো, হ্যাঁ এগুলা। তো এটা হচ্ছে ডেরিভেশন লাগবে না, এটা ডেরিভেশন লাগবে না আমাদের, জাস্ট এইটুকু মনে রাখবা। তো এফ এর ভ্যালু 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তো এফ এর ভ্যালু 3 হয় কত, এক পরমাণু গ্যাসের জন্য, এক পরমাণু গ্যাসের জন্য। এটা নিয়ে একটু আলোচনা করবো না আমি, হ্যাঁ এটা বড় হলে বা অনার্স লেভেলে গিয়ে আরো ডিটেলসে জানবা, বাট এটা নিয়ে আমি হচ্ছে ডিটেলস আলোচনা একটু পরেই করবো না, হ্যাঁ টেনশন নিও না। তো এক পরমাণু গ্যাসের জন্য, এক পরমাণু গ্যাস, তো এক পরমাণু গ্যাসের জন্য এফ এর ভ্যালু কত 3। কি কি হতে পারে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ঠিক আছে, জেনন, এগুলো হতে পারে আমার এক পরমাণু গ্যাস। ওকে, এফ এর ভ্যালু 3 কার জন্য, দ্বি পরমাণু গ্যাসের জন্য, দ্বি পরমাণু গ্যাসের জন্য। আমাদের ঠিক মতো দেখতে পাচ্ছ তো না? আচ্ছা, দ্বি পরমাণু গ্যাসের জন্য, তাহলে এফ এর ভ্যালু 3 হচ্ছে আমার দ্বি পরমাণু গ্যাসের জন্য, দ্বি পরমাণু গ্যাস। তাহলে দ্বি পরমাণু গ্যাস কোনগুলো হতে পারে, দ্বি পরমাণু গ্যাস অক্সিজেন, ঠিক আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, ডট ডট ডট, এগুলো হচ্ছে আমার দ্বি পরমাণু গ্যাস। আর এফ এর ভ্যালু 6 হচ্ছে আমার বহু পরমাণু গ্যাসের জন্য, বহু পরমাণু গ্যাসের জন্য, বহু পরমাণু গ্যাসের জন্য, বহু পরমাণু গ্যাস। ওকে, আচ্ছা, তো এবার বহু পরমাণু গ্যাস কি কি হতে পারে, তোমার হচ্ছে মিথেন হতে পারে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ডট ডট ডট, ঠিক আছে, বহু পরমাণু। তো অ্যাকচুয়ালি আরেকটা আছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বহু পরমাণু হলেও সেটা দ্বিপরমাণুকের মতন আচরণ করে। তাই এখানে তোমার এফ এর ভ্যালু তোমার ওই 5 কার্বন ডাইঅক্সাইডের জন্য তুমি বসাবা, কারণ সে তার গাঠনিক সংকেতের কারণে সে হচ্ছে দ্বিপরমাণুকের মতন আচরণ করে। তো এগুলো তুমি মনে রাখবা, এগুলো তুমি মনে রাখবা, এফ এর এই ভ্যালুগুলো হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সিপি বুঝলাম, এই যে সিপি, আর এই যে আমরা সিভিটাও বের করতে পারলাম। ওকে, আচ্ছা, তো সিপি এবং সিভি আমরা বের করতে পারলাম। তো এখান থেকে আমরা আরেকটা টার্ম পড়বো, আরেকটা টার্ম। তো আরেকটা টার্ম আমরা গামা নিয়ে একটু কথা বলবো। গামা, তো গামা কাকে বলে, গামা, তো গামা একটা টার্ম যাকে আমরা এই যেভাবে প্রকাশ করি, গামা, গামা নিয়ে একটু আমরা কথা বলবো। গামা, তো গামা আমরা কাকে বলবো, গামা, তো মনে রাখবা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মানে হচ্ছে সিপি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মানে সিপি, আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ মানে সিভি। সিপি আর সিবির ভাগফল একটা ধ্রুবক সংখ্যা, সেই ধ্রুবক সংখ্যাকে বলা হয় গামা। সিপি বাই সিভি, গামা কাকে বলে, সিপি এবং সিভির অনুপাতকে বা ভাগফলকে কি বলা হয়, গামা বলা হয়। তাহলে গামা সমান কি বলতো, সিপি বাই সিভি, মনে রাখবা এটা হচ্ছে গামার ফর্মুলা, গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি। সিপি আর সিভির অনুপাত বা ভাগফলকে কি বলা হয়, গামা বলা হয়। এইটুকু আমরা আশা করি বুঝতে পারলাম। তো এখান থেকে আমরা আরেকটু ডেরিভেশন দেখবো, আরেকটু ডেরিভেশন। তো খেয়াল করে দেখবা এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা সিপি ইজ ইকুয়াল টু লিখতে পারবো গামা ইন্টু সিভি লিখতে পারবো, সিপি ইজ ইকুয়াল টু গামা ইন্টু সিভি লিখতে পারবো। তো এইটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। আমরা কি পেলাম, সিপি ইজ ইকুয়াল টু গামা ইন্টু সিভি আমরা পেলাম, সিপি ইজ ইকুয়াল টু গামা ইন্টু সিভি আমরা পেলাম, সিপি ইজ ইকুয়াল টু। এবার খেয়াল করবা, এবার আমি কোন জায়গা থেকে লিখবো, এখান থেকে লেখার চেষ্টা করি, এখান থেকে আমরা লেখার চেষ্টা করি। খেয়াল করবা, ছোট্ট করে দেখি আমরা এখান থেকে আমরা দেখার চেষ্টা করি। তো আমরা এই টার্মটা 1 নাম্বার সমীকরণে বসাই দিব। তাহলে খেয়াল করবা 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে কি বলছে, 1 নং সমীকরণ সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কি বলতো, বিজ্ঞানী মেয়ার বলছে আর, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কি বলছে, বিজ্ঞানী মেয়ার আর। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে সিপি মানে আবার কি, গামা ইনটু সিভি। তাহলে সিপি মানে হচ্ছে আমার গামা ইনটু সিভি। দেখো সিপি মানে গামা ইনটু সিভি, তাহলে সিপির জায়গায় গামা সিভি বসাই দিলাম, সিভির জায়গায় গামা সিভি বসে দিলাম, মাঝখানে মাইনাস, সিভি ইকুয়াল টু কি বলতো, সিভি ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে খেয়াল করবা সিভিটা কমন নাও, পাবা হচ্ছে গামা মাইনাস 1 ইকুয়াল টু কি বলতো, গামা মাইনাস 1 ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে CV is equal to R divided by gamma minus 1। তো লিখে নাও R divided by gamma minus 1। তো এটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, CV is equal to R divided by gamma minus 1। তো লিখে নিবা CV is equal to R divided by gamma minus 1। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এখান থেকে আমরা একটা অঙ্ক করে ফেলতে পারি, এটা ম্যাথ প্রবলেমও করে ফেলতে পারি। ম্যাথ প্রবলেম এরকম বলতে পারে, এরকম ম্যাথ প্রবলেম আমাদের বলবো কি ম্যাথ প্রবলেম, খেয়াল করবা তোমাদের এরকম আসতে পারে। এটা কোশ্চেন আমি এখান থেকে লিখে দিই, হ্যাঁ এটা কোশ্চেন আমি এখান থেকে লিখে দিই। এরকম বলতে পারে যে অক্সিজেনের জন্য, লেখো কোশ্চেন লিখবা, অক্সিজেনের সিপি ও সিভি এর মান কত, অক্সিজেনের সিপি এবং সিভি এর মান কত, এরকম বলতে পারে অক্সিজেনের সিপি এবং সিভি এর মান কত, এই রকম আমাদের বলতে পারে। এখান থেকে আমরা বের করতে পারবো। ওকে, এখান থেকে আমরা বের করতে পারবো অক্সিজেনের সিপি এবং সিভির মানটা কত, ঠিক আছে, অক্সিজেনের। তো এটা আমরা এইখান থেকে বের করতে পারবো, কারণ দেখো খেয়াল করবা আমরা জানি সিভি ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই গামা মাইনাস 1। আর ডিভাইড বাই কি বলতো, গামা মাইনাস 1।
সিভি ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই গামা মাইনাস 1 আমরা অক্সিজেনের জন্য বের করব, অক্সিজেনের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এবার কথা হচ্ছে আমরা কি গামার মান জানি? আমরা কি গামার মান জানি বলো তো? আমরা কিন্তু গামার মান জানি না, আমরা কিন্তু গামার মান আগে, হ্যাঁ। তো খেয়াল করবা, খেয়াল করবা, তাহলে আমাদের একটা কোশ্চেন ধরে বললো অক্সিজেনের সিপি এবং সিভির মান কত, তাহলে সিভি ইকুয়াল টু যে আর ডিভাইড বাই গামা মাইনাস 1। তো আমরা গামার মান জানি না, তো এখন আমরা গামার মানটা বের করার চেষ্টা করব, গামার মানটা আমরা বের করার চেষ্টা করব, গামার মান। তাহলে খেয়াল করবা, গামার মানটা আমরা একটু বের করার চেষ্টা করি, গামার মান এই জায়গা থেকে একটু খেয়াল করবা, এই যে জায়গা থেকে গামার মানটা একটু বের করার চেষ্টা করব, গামা। তাহলে খেয়াল করবা, গামা মানে কি? সিপি বাই সিভি মানে হচ্ছে গামা। সিপি আর সিভির ভাগফলকে আমরা কি বলবো? গামা বলবো, সিপি আর সিভির ভাগফল। তাহলে খেয়াল করবা, এই হচ্ছে আমাদের গামা। গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সিপি আর সিভির ভাগফল, সিপি ভাগ সিভি, সিভি মানে কি? গামা। তো গামার ইয়াই হচ্ছে ডেফিনেশন হচ্ছে সিপি এবং সিভির অনুপাতকে আমরা কি বলবো? গামা বলবো। ওকে, সিপি এবং সিভির অনুপাতকে আমরা গামা বলবো। আচ্ছা, তো এবার দেখবা গামার আবার তিনটা মান হতে পারে গামার। তো গামার মানগুলো একটু বের করা দেখাই দিই, গামার মানগুলো একটু বের করা শিখাই দিই, গামার মানগুলো। আচ্ছা, তো আমরা গামার মান বের করার চেষ্টা করবো, গামা এর মান। তো লিখবা গামা এর মান, গামা এর মান। তো গামা এর মান কেমনে বের করবো? খেয়াল করবা, সিপি ভাগ সিবি মানে হচ্ছে গামা, সিপি ভাগ সিবি মানে গামা। তাহলে গামা ইজ ইকুয়াল টু সিপি, সিপি করতো এই যে সিপি হচ্ছে আমার এফ বাই টু, দেখো সিপি ইজ ইকুয়াল টু এফ বাই টু প্লাস 1 ইন্টু আর। সিপি লিখে নাও, সিপি হচ্ছে আমার এফ বাই টু প্লাস 1 ইন্টু কি বলতো? 1 ইন্টু আর। আবার সিভি মানে কত? সিভি, সিভি মানে কি ছিল বলতো? সিভি মানে ছিল হচ্ছে যে এফ বাই টু ইন্টু আর, সিভি মানে হচ্ছে আমার এফ বাই টু ইন্টু হচ্ছে আর। এটা তো এমন কিছু, রাইট? এমন কিছু। তো এখান থেকে দেখবা আর 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 কাটাকাটি চলে যায়, আর 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 কেটে যাচ্ছে। তো এবার দেখবা, এবার এফ এর ভ্যালু আবার তিন প্রকার হতে পারে। এফ এর ভ্যালু, এফ এর ভ্যালু 3 হতে পারে। এফ এর ভ্যালু যদি তুমি 3 বসাও, কমেন্টে জানাও এফ এর ভ্যালু তুমি 3 বসাও, তাহলে গামা কত পাবা? এক নাম্বার ইয়ে দেখো, এফ এর ভ্যালু 3 বসাও, তাহলে গামা কত পাবা? গামা এক নাম্বার কেস, তাহলে 3 বসাই দাও, তাহলে কত আসবে? 3/2 প্লাস 1 ডিভাইড বাই 3/2। তাহলে আমাকে একটু দ্রুত কমেন্টে জানাবা যে গামার মানটা কত আসবে, গামার মানটা কত আসবে, গামার মানটা কত আসবে, বুঝছো? গামার মানটা দ্রুত আমাকে জানাবা যে কত আসবে। তাহলে খেয়াল করবা, গামার মান আমরা কত পাবো আমাকে দ্রুত কমেন্টে জানাই দিবা। এফ এর ভ্যালু 3 বসালে, এফ মানে স্বাধীনতার মাত্রা, মানে হচ্ছে একটা পরমাণু কতগুলো অক্ষ বরাবর বা কতগুলো দিক বরাবর ইয়ে করতে পারে, মুভমেন্ট করতে পারে। তো এটাকে আসলে আমরা এফ বা স্বাধীনতার মাত্রা বলি। আমরা দেখাবো না, সমস্যা নেই, একটু হালকা করে দেখাই দিব না। তো আমাকে একটু গামার মানটা বের করে বলবো কত আসবে। এফ এর মান কত বলতো? এবার যদি আমি এফ এর মান 5 বসাই, 2 নাম্বার কেসে এফ এর মান যদি আমি 5 বসাই, তখন দেখি গামার মান কি আসে? গামা, গামা ইজ ইকুয়াল টু কি বলতো? গামা ইজ ইকুয়াল টু এফ বাই টু। তাহলে এফ বাই টু মানে হচ্ছে 5/2, তাহলে 5/2 প্লাস কত? 1, 5/2 প্লাস 1 ডিভাইড বাই কি বলতো? ডিভাইড বাই 5/2। তাহলে এখান থেকে গামার মান কত আসবে আমাকে দ্রুত কমেন্টে জানাবা। এখান থেকে 2 নাম্বারে 3 নাম্বার যেটা 3 নাম্বার কেস, 3 নাম্বার যে কেস 3 নাম্বার, এফ এর ভ্যালু 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। যদি এফ এর ভ্যালু 6 হয় তাহলে কি হবে? এফ এর ভ্যালু যদি 6 হয়, তাহলে 6 হলে গামার মান কত আসবে? 6 হলে আমার গামার মান কত আসবে? এফ এর ভ্যালু 3 হলে গামার মান কত? 5 হলে গামার মান কত? 6 হলে গামার মান কত? তাহলে গামা ইজ ইকুয়াল টু কি বলতো? গামা ইজ ইকুয়াল টু এফ বাই টু, এফ বাই টু মানে হচ্ছে 6/2, 6/2 এই যে এফ বাই টু প্লাস 1, 6/2 প্লাস 1 হোল ডিভাইড বাই এখানে 6/2, এখানে হচ্ছে আমার 6/2। তো আমাকে তিনটা প্রসেসের জন্য গামার মানটা বলবা কত আসবে। গামার মানটা আমাকে দ্রুত বলবা, গামার মানটা যে কত আসবে, গামার মানটা কত আসবে দ্রুত আমাকে কমেন্টে জানাবা গামার মানটা এখানে কত আসবে। তো এখানে হচ্ছে আমার এফ এর ভ্যালু 6 এর জন্য গামা কত? খেয়াল করবা আমি কি করলাম, খেয়াল করবা। এফ এর ভ্যালু 3 এর জন্য গামা কত? এফ এর ভ্যালু 5 এর জন্য গামা কত? এফ এর ভ্যালু 6 এর জন্য গামা কত? এটা আমরা এখন বের করতে চাচ্ছি। আর মেইন ফর্মুলা কোনটা? এই যে এখান থেকে আমরা বের করতে চাচ্ছি, এই যে এখান থেকে। এখানে আমি এফ এর জায়গায় মানগুলো বসাই, গামার ভ্যালুগুলো বের করার চেষ্টা করতেছি। বলো কত আসবে? এখান থেকে আমার দেখবা যখন এফ এর ভ্যালু 3 বসাবা, তখন দেখবা গামার মান পাবো হচ্ছে 1.67 এমন কিছু পাবা, 1.67। যখন এফ এর ভ্যালু 5 বসাবা, তখন দেখবা গামার ভ্যালু পাবো হচ্ছে তোমার গামার ভ্যালু পাবো হচ্ছে 1.4। আর যখন এফ এর ভ্যালু তুমি 6 বসাবা, তখন পাবা গামার ভ্যালু হচ্ছে 1.33 এমন কিছু পাবা না, এমন কিছু। তাহলে এই মানটা মনে রাখবা, এই মানটা এত কিছু মনে রাখা লাগবে না। এই মানটা গামার ভ্যালু 1.67 হতে পারে, 1.4 হতে পারে, আবার 1.33 হতে পারে, 1.33 হতে পারে। এই তিন ধরনের হতে পারে গামার ভ্যালু। গামার ভ্যালু এই তিন ধরনের হতে পারে, ঠিক আছে? গামার ভ্যালু এই তিন ধরনের হতে পারে। তো এবার দেখবা গামার ভ্যালু কখন এই ইয়ে হবে, এই টার্মগুলো হবে। এক সেকেন্ড দাঁড়াও। গামার ভ্যালু তো 1.67 কখন হয়? 1.67 হয় যখন এফ এর ভ্যালু কত বলো তো? এফ এর ভ্যালু 3। আর এফ এর ভ্যালু 3 হয় কখন? যখন এক পারমাণবিক গ্যাসের জন্য। তাহলে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এসব গ্যাসের জন্য আমার গামার ভ্যালু কত? 1.67। আচ্ছা, যখন এফ এর ভ্যালু 5 তখন গামার ভ্যালু কত? 1.4। তাহলে গামার ভ্যালু 1.4, এটা তোমার এফ এর ভ্যালু 5 কার জন্য? দ্বিপরমাণু গ্যাসের জন্য। তাহলে কত? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলোর জন্য আমার গামার ভ্যালু কত বলতো? 1.4। সাথে কার্বন ডাই অক্সাইডের জন্য, কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে দ্বিপরমাণুকের মতন আচরণ করে গাঠনিক সংকেতের ক্ষেত্রে। আচ্ছা, আর এফ এর ভ্যালু যখন 6 তখন গামার ভ্যালু কত? 1.33। তাহলে এফ এর ভ্যালু 6 হয় কখন?
বহু পরমাণু গ্যাসের জন্য, মানে হচ্ছে মিথেন গ্যাস, তারপর হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এইসব গ্যাসের জন্য আমার গামার ভ্যালু কত 1.33। তাহলে এগুলো মনে রাখবা, এটা মনে রাখবা। তো গামার ভ্যালু 1.67 এটা মনে রাখবা, গামার ভ্যালু 1.67 মনে রাখবা, 1 পয়েন্ট কি বলো তো, এই যে আমি তো ইয়ে করে দিই, 1.67 মনে রাখবা, গামার ভ্যালু 1.67, এই যে 1.67 এটা মনে রাখবা, 1.4 মনে রাখবা, এই যে 1.4, আর এই যে 1.33 মনে রাখবা। এইটুকু বুঝতে পারছি কিনা বলো? এইটুকু পুরোপুরি বুঝতে পারলাম কিনা একটু বলো? এইটুকু পুরোপুরি বুঝতে পারলাম কিনা একটু দ্রুত বলো। ইকুয়াল টু আর ডিভাইড বাই গামা মাইনাস আর, আমি বুঝতে পাইছিলাম। আচ্ছা, তো খেয়াল করবা, আমরা অক্সিজেনের জন্য বের করতে চাই অক্সিজেন, আর মানে কত, আর মানে হচ্ছে 8.316 ডিভাইড বাই গামা, গামার ভ্যালু কত বলো তো, অক্সিজেন কি দ্বিপরমাণু গ্যাস, তাহলে দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালু কত 1.4, দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালু কত 1.4। তাহলে এই দেখো, এই গামার জায়গায় 1.4 বসাবা, মাইনাস কত বলতো -1। এই যে তুমি এখান থেকে তুমি সিভিটা বের করতে পারবা, এখান থেকে তুমি সিভিটা বের করতে পারবা, এই যে সিভিটা তুমি এখান থেকে বের করতে পারবা, সিভি। তাহলে এখান থেকে তুমি ইজিলি সিভি বের করতে পারবা। কত আসে মানটা বলো, কত আসে মানটা, মানটা যেটা আসবে ওটা হবে আমার অ্যানসার। সিভির মান কত আসবে একটু কমেন্টে জানো তো, কমেন্টে। সিভির মান 20.79, তাহলে 20.79 তোমার এককটা হবে হচ্ছে তোমার জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, এমন কিছু আসবে সিভি। তারপরে আমরা জানি সিভি তো বের করলাম, সিভি তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। আমরা আবার জানি গামা ইজ ইকুয়াল টু কি বলতো, সিপি বাই সিভি, সিপি বাই সিভি। তাহলে এখান থেকে আমরা সিপি বের করতে পারবো। তাহলে সিপি ইজ ইকুয়াল টু কি বলতো, গামা ইনটু সিভি। তাহলে গামার মান কত বসাবা, গামার মান 1.4 বসাবা। তো গামার মান 1.4 বসাবা, 1.4, আবার এই সিভির মানটা হচ্ছে তোমার 20.79 বসাবা। তো এখান থেকে তুমি ইজিলি সিপিটা বের করতে পারবা, সিপি এখান থেকে ইজিলি সিপিটা বের করতে পারবা। একক একই, একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, এই হচ্ছে আমাদের ব্যাপার, জুল পার মোল পার কেলভিন, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এইটুকু আমরা বের করতে পারলাম আশা করি। আচ্ছা, তো এবার আমরা একটু এই এফ নিয়ে একটুখানি কথা বলবো, কারণ অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই এফ এর ভ্যালু 3, 5 এটা কিভাবে আসলো। তো এটা যদিও আমাদের এই মানে এই লেভেলের না, এই এইচএসসি লেভেলের তোমার টপিক না বলতে পারো, এইচএসসি লেভেলের টপিক না, অনার্স লেভেলে তুমি জানবা, এবং অনার্স লেভেলে প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে তোমাদের স্যাররা পড়াবে। তো তাও আমি একটু এই হোয়াইট বোর্ডে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, এফ এর ভ্যালুগুলো এরকম কেন হলো, এফ এর ভ্যালুগুলো তোমাদের জাস্ট জ্ঞানের জন্য বা একটু মানে জানার আগ্রহের জন্য বলো, বা তোমাদের হচ্ছে একটু ভালো লাগবে জেনে এগুলোর জন্য, তোমাদের লাগবে না, জাস্ট এই মানগুলো মনে রাখলেই হবে। তো এফ এর ভ্যালু কিভাবে আসলে একটু দেখো। হ্যাঁ, এফ মানে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, খেয়াল করবা, এফ মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা হচ্ছে স্বাধীনতার মাত্রা, নির্ভর করে হচ্ছে পরমাণুর উপরে, মানে পরমাণুর প্রকৃতির উপরে। তো লিখে নাও, এই যে এফ ডিগ্রি অফ ফ্রিডম, বা যার বাংলা হচ্ছে স্বাধীনতার মাত্রা মানে স্বাধীনভাবে কোন কোন মাত্রায় একটা অণু মুভ করতে পারে বা পরমাণু মুভ করতে পারে, স্বাধীনতার মাত্রা। তো এক নাম্বার কেস দিবা, কেস নাম্বার 1, সেটা হচ্ছে তোমার এক নাম্বার কেস দিবা, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে এক পরমাণু গ্যাসের জন্য, মনো অ্যাটমিক গ্যাস, এক পরমাণু গ্যাসের জন্য, এক পরমাণু গ্যাস। আচ্ছা, তাহলে এক পরমাণু গ্যাস মানে কি জানো, এক পরমাণু গ্যাস মানে যেই গ্যাসটা একটা মাত্র পরমাণু দিয়ে তৈরি, হিলিয়াম গ্যাস। আচ্ছা, তো এই মনে করো আমার সেই এক পরমাণু গ্যাসের একটা অ্যাটম বা একটা এই পরমাণু, এই হচ্ছে আমাদের একটা পরমাণু। এই একটা পরমাণু কোন কোন দিকে স্বাধীনভাবে চলাচল করতে পারে, তো ওইটা আমরা দেখার চেষ্টা করব, স্বাধীনভাবে চলাচল করতে পারে। খেয়াল করবা, এই মনে করো আমাদের এই একটা অণু, এই অণুটা এক্স অক্ষ বরাবর মুভ করতে পারবে, এক্স অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে, এক্স অক্ষ বরাবর। এই অণুটা ওয়াই অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে, ওয়াই অক্ষ বরাবর। খেয়াল করবা, এই অণুটা ওয়াই অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে, ওয়াই অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে। আবার এই অণুটা হচ্ছে জেড অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে, স্বাধীনভাবে চলাচল করতে পারবে কয়টা অক্ষ বরাবর, চলাচল 3টা অক্ষ বরাবর। এই হচ্ছে আমাদের সেই অণুটা। ওকে, এভাবে তুমি চিন্তা করতে পারো, এইভাবে আমি একটু জাস্ট তোমাদের একটু হাতে দেখানোর চেষ্টা করি। তো একটা অণু কয় দিকে বা কতগুলো দিক বরাবর স্বাধীনভাবে চলাচল করতে পারে, খেয়াল করবা। এই যে এই একটা অণু, তোমার মনে করো হচ্ছে তোমার একটা পরমাণু, এই একটা পরমাণু। তো এই পরমাণুটা, এই এক পরমাণু গ্যাস, এই পরমাণুটা কতগুলো দিকে স্বাধীনভাবে মুভ করতে পারবে, দেখবা এই পরমাণু কিন্তু এক্স অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে, এই যে এক্স অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে। তারপরে ওয়াই অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে, এই দেখো ওয়াই অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে। ওকে, আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর। আবার দেখবা জেড অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে, দেখো জেড অক্ষ বরাবর, এই দেখো জেড অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে, জেড অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে। বুঝতেছো ব্যাপারটা বুঝতে পারতেছো? এই হচ্ছে আমাদের ব্যাপার, জেড অক্ষ বরাবর স্বাধীনভাবে মুভ করতে পারবে।
এই হচ্ছে আমাদের দেখো তিনটা অক্ষ বরাবর মুভ করতে পারবে। তিনটা অক্ষ বরাবর যদি মুভ করতে পারবে মানে তার চলন গতি কতগুলো অক্ষ ইউজ করতে পারবে, বা এটাকে আমরা বলি ট্রান্সলেশন মোশন। চলন গতি কয় প্রকার? তিন ভাবে। তো তিন ভাবে তার চলন গতি। তাহলে এই জন্য আমার এক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কত? 3। তো এই জন্য এক পরমাণু গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত বলতো? 3। তাহলে এক পরমাণু গ্যাস কোনগুলো হতে পারে? হিলিয়াম, তারপরে নিয়ন, আর্গন, এগুলোর জন্য আমার এফ কত ধরছি আমরা? 3 ধরছি কিন্তু, বুঝছো? এফ এটা হচ্ছে এক পরমাণু গ্যাসের জন্য। তো এবার আমরা আসি দ্বি পরমাণু গ্যাসের জন্য, খেয়াল করবা। এবার আমরা আসি দ্বি পরমাণু গ্যাসের জন্য। তো 2 নাম্বার লিখবা দ্বি পরমাণু গ্যাস। এইটুকু বুঝছো? ঠিক আছে, এইটুকু বুঝছো? এই যে এইটুকু বুঝছো? আচ্ছা, তো এবার আমরা দ্বি পরমাণু গ্যাসের জন্য একটু দেখি আমরা। হেডলাইন দাও দ্বি পরমাণু গ্যাস। দ্বি পরমাণু গ্যাস তার মানে এমন একটা গ্যাস যে গ্যাস হচ্ছে দুইটা পরমাণু দিয়ে তৈরি, দ্বি পরমাণু গ্যাস। তো খেয়াল করবা, এই একটা পরমাণু, এর সাথে এই হচ্ছে আমাদের আর একটা পরমাণু, দুইটা পরমাণু। এই হচ্ছে আমাদের দুইটা পরমাণু, ঠিক আছে? দুইটা পরমাণু, এই হচ্ছে আমাদের দুইটা পরমাণু। ওকে, আচ্ছা, তো দুইটা পরমাণু একটু দেখার চেষ্টা করি। মনে করো এই একটা পরমাণু কালো, আর এ পাশে হচ্ছে আমাদের আর একটা পরমাণু, খেয়াল করবা। এ পাশে হচ্ছে আমাদের আর একটা পরমাণু, খেয়াল করবা, নীল। দেখো এই যে নীল একটা পরমাণু, এটা পরমাণু, দুইটা পরমাণু। এ কোন দিকে মুভ করতে পারে খেয়াল করবা। দেখো ডানে বামে বা এক্স অক্ষ বরাবর মুভ করতে পারে, এক্স অক্ষ বরাবর মুভ করতে পারে, এক্স অক্ষ। ওয়াই অক্ষ বরাবর মুভ করতে পারে, ওয়াই অক্ষ বরাবর মুভ করতে পারে, দুটো অক্ষ। জেড অক্ষ বরাবর মুভ করতে পারে, জেড অক্ষ বরাবর মুভ করতে পারে, জেড অক্ষ বরাবর। ওকে, তাহলে খেয়াল করবা, তাহলে তার ট্রান্সলেশন মোশন কত? ট্রান্সলেশন মোশন, তাহলে তার ট্রান্সলেশন মোশন বা চলন গতি, ট্রান্সলেশন মোশন বা চলন গতি সে কয়টা অক্ষকে ব্যবহার করতে পারে বলতো? সে তিনটা অক্ষকে ব্যবহার করতে পারে, তিনটা অক্ষকে সে ব্যবহার করতে পারে, তিনটা অক্ষকে, বুঝছো? আচ্ছা, তাহলে তিনটা অক্ষকে সে ব্যবহার করতে পারে। তো এবার খেয়াল করবা, এবার সে আরো দুইটা ভাবে সে ঘুরতে পারে, খেয়াল করবা, আরো দুইটা ভাবে। সেটা হচ্ছে সে কিন্তু এই যে এই অক্ষের সাপেক্ষে এইভাবে করে রোটেশন দিতে পারে, এই যে এইভাবে করে কিন্তু সে ঘূর্ণন গতিও দিতে পারে, খেয়াল করবা। এই যে এইভাবে করে কিন্তু সে ঘূর্ণন গতিও দিতে পারে, খেয়াল করতেছো? এইভাবে করে কিন্তু সে ঘূর্ণন গতিও দিতে পারে। আবার সে এভাবেও কিন্তু ঘুরতে পারে, খেয়াল করবা, এভাবেও ঘুরতে পারে, এই যে এইভাবেও ঘুরতে পারে, দেখো এইভাবেও ঘুরতে পারে, এই যে এইভাবেও ঘুরতে পারে। আবার খেয়াল করবা, আবার হচ্ছে সে হচ্ছে এইভাবেও ঘুরতে পারে, যে এইভাবেও ঘুরতে পারে। তাহলে ঘূর্ণন গতি কয়টা ইউজ করতে পারে, মানে কয়টা ভাবে ঘুরতে পারে? দুই ভাবে। তাহলে রোটেশনাল মোশন কয়টা বলতো? রোটেশনাল মোশন হচ্ছে দুইটা। রোটেশনাল মোশন কয়টা বলতো? রোটেশনাল মোশন হচ্ছে আমাদের দুইটা। এই যে 3 যোগ 2 মানে কত বলতো? 5। তো এই জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত বলতো? 5। এই হচ্ছে আমাদের ব্যাপার। এই দ্বি পরমাণু গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত? 5। আর এক পরমাণু গ্যাসের জন্য কত? 3। আর বহু পরমাণুর জন্য এটা দেখালাম না, এটা কত বলতো? এফ হচ্ছে তোমার 6। এই হচ্ছে ব্যাপার। তো মেইনলি আমাদের এই দুটোই বেশি আসে, এক পরমাণু দ্বি পরমাণু। এটা না জানলেও চলবে, এই টপিকটা না জানলেও চলবে। তো যাই হোক, এবার আমরা সামনে আগাই, এই টপিকটা না জানলেও চলবে, বুঝছো? আমরা একটা ব্যাপার পড়ছিলাম, একটা ব্যাপার যে আমাদের যে অভ্যন্তরীণ শক্তি মনে রাখবা, একটা তোমার হচ্ছে অণুর, ঠিক আছে, গ্যাসের যে অণুগুলো, এই অণুগুলোর অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। খেয়াল করো মন দিয়ে, ইউ দিয়ে প্রকাশ করি। অভ্যন্তরীণ শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে প্রকাশ করি। আমরা একটু অভ্যন্তরীণ শক্তি নিয়ে একটুখানি কথাবার্তা বলবো। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি, গ্যাসের অণুসমূহের ইন্টারনাল এনার্জি, বুঝছো? গ্যাসের অণুসমূহের। তো ইন্টারনাল এনার্জি ইউ হচ্ছে আমার গ্যাসের অণুসমূহের গতিশক্তির সমান। গ্যাসের অণুসমূহের গতিশক্তি ই এর সমান হয়, অণুসমূহের গতিশক্তি। তো আদর্শ গ্যাস চ্যাপ্টারে তোমরা পড়ছিলা, গ্যাসের অণুসমূহের গতিশক্তি ছিল হচ্ছে 3/2 nRT, মনে আছে? 3/2 nRT এমন কিছু ছিল। এটা হচ্ছে আমার গ্যাসের অণুসমূহের গতিশক্তি। এখানে 3/2 না লিখে আসলে f/2 লেখা উচিত, কারণ f এর ভ্যালু 3 মানে হচ্ছে যে দ্বি পরমাণুকের জন্য f এর ভ্যালু 3, এক পরমাণুকের জন্য f এর ভ্যালু 3। এখানে আসলে f/2 RT দেওয়া উচিত। তাহলে খেয়াল করবা যে অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তো অভ্যন্তরীণ শক্তি হচ্ছে আমার গ্যাসের গতিশক্তির সমান হয়, গ্যাসের গতিশক্তি মানে গ্যাস যে গতিশক্তি দিয়ে মুভ করে এই গতিশক্তির সমান হয়। তো আমরা চ্যাপ্টার 10 পড়ছিলাম আদর্শ গ্যাসে, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 পড়ছিলাম যে গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 RT। তো ওখানে 3/2 RT না বলে f/2 RT বলবা। যেখানে f এর ভ্যালু কি বলতো? f এর ভ্যালু হচ্ছে আমার কত বলতো? f এর ভ্যালু হচ্ছে আমার কত? হচ্ছে আমার তোমার এখানে হচ্ছে f এর ভ্যালু তোমার 3 হতে পারে, f এর ভ্যালু 5 হতে পারে, f এর ভ্যালু 6 হতে পারে। তো f এর এই ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে, বুঝছো? f এর এই ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জ হতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে f/2 nRT এই হচ্ছে ব্যাপার।
তো এটা ইউ, এটা গেল ইউ মানে অভ্যন্তরীণ শক্তি, টি মানে তাপমাত্রা। তো আমি যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইউ এর জায়গায় ডিইউ লিখলাম, ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তো f/2 তো কনস্ট্যান্ট, n কনস্ট্যান্ট, f/2 কনস্ট্যান্ট, r কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ হবে না, এগুলো তো চেঞ্জ হবে না, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হবে, তাপমাত্রা। তাহলে খেয়াল করবা, তাহলে দেখো ইউ এর জায়গায় কি লিখলাম, ডিইউ মানে ইউ মানে অভ্যন্তরীণ শক্তির জায়গায় কি লিখলাম, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর টি মানে তাপমাত্রার জায়গায় কি লিখলাম বলো তো, তাপমাত্রার পরিবর্তন। তাহলে খেয়াল করবা, তাহলে ইউ এর জায়গায় কি লিখলাম, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর টি এর জায়গায় কি লিখলাম, তাপমাত্রার পরিবর্তন। কি ওখানে ডিআর লিখো না, কারণ আর মানে মোলার গ্যাস ধ্রুবক কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, এফ কনস্ট্যান্ট। তাহলে কি লিখলাম, ডিইউ সমান সমান তোমার আমি লিখতে পারি কি বলতো, ডিইউ সমান সমান n ইনটু f/2 r ইনটু ডিটি। ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন। তো খেয়াল করে দেখবা, একটু মন দিয়ে খেয়াল করে দেখবা, একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে আমার এই n ইনটু f/2 r, এই টার্মটা কি বলতো, এই টার্মটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এই টার্মটা তাহলে কনস্ট্যান্ট না, n মোল সংখ্যা, f ডিগ্রি অফ ফ্রিডম কনস্ট্যান্ট একটা টাইপের হচ্ছে পরমাণুর জন্য, আর মোলার গ্যাস ধ্রুবক কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এবং সমান সমানের পরিবর্তে আমি সমানুপাতিক লিখতে পারি, ডিইউ সমানুপাতিক কি লিখতে পারি আমরা, ডিটি লিখতে পারি। তাহলে খেয়াল করবা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। আর কোনো কিছুর উপর চাপ বলো, আয়তন বলো, এগুলোর উপর কিন্তু অভ্যন্তরীণ শক্তি এই ব্যাপারটা নির্ভরই করে না। অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র নির্ভর করে কার উপর বলো তো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর করে তাপমাত্রার উপরে, কোনরূপ অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। তো মনে করো আমাদের এই একটা কোনো প্রসেসের এই একটা পয়েন্ট, এই পয়েন্টের তাপমাত্রা আমি ধরলাম T1 ফিক্সড, আর কোন প্রসেসের এই একটা পয়েন্ট, এই পয়েন্টের তাপমাত্রা আমি ধরলাম T2, কোন একটা প্রসেসের এই একটা পয়েন্ট T2, এই একটা পয়েন্ট T1। তো ওই প্রসেসটাই মনে করো T1 থেকে T2 আমি এই পথে গেলাম, এই পথে মনে করো আমি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম, এখান থেকে আমি এই পয়েন্টে গেলাম, ঠিক আছে। মানে তাপমাত্রা T1 থেকে কত হয়ে গেল, T2 হয়ে গেল, তাপমাত্রা চেঞ্জ হলো। তারপরে মনে করো আমি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম, তিন ভাবে আমি এখান থেকে এখানে যেতে পারি, এভাবেও যেতে পারি, আবার আমি এই রাস্তা দিয়েও গেলাম। তাহলে আমি তিন ভাবে কিন্তু খেয়াল করবা, তিনটা প্রসেসে, তিনটা ওয়েতে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি তিনটা ওয়েতে যেতে পারি, আরো অনেক ওয়েতে, অসংখ্য ওয়েতে যেতে পারি। তো তিনটা ওয়ে দেখালাম, এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি, বুঝছো। বাট আমার কিন্তু খেয়াল করবা, আমি পথ ডিফারেন্ট পথে যাচ্ছি, বাট আমার পয়েন্ট কিন্তু ফিক্স, এই এ পয়েন্ট আর এই যে বি পয়েন্ট, আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি, বি পয়েন্টেই যাচ্ছি। তাহলে পয়েন্ট ফিক্স মানে কি বলতো, তাপমাত্রার পার্থক্য কিন্তু ফিক্স, তাপমাত্রার পার্থক্য। তাহলে খেয়াল করবে যে এই পথে গেলেও, এক নাম্বার পথে গেলেও তাপমাত্রার পার্থক্য T2 - T1, 2 নাম্বার পথে গেলেও তাপমাত্রার পার্থক্য T2 - T1, আর 3 নাম্বার পথ ইউজ করলেও তাপমাত্রার পার্থক্য T2 - T1। তাহলে তিনটা পথের জন্য কিন্তু আমার তাপমাত্রার পার্থক্য ফিক্স, তিনটা পথের জন্য ফিক্স তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য হচ্ছে আমার T2 - T1, ডিটি বলতে পারি আমরা। তাহলে ডিটিটা আমার কি বলতো, তিনটা পথের জন্য ফিক্স, মানে এই তিনটা পথের জন্য আমার দেখো এই পয়েন্ট ফিক্স, তাহলে আমার তাপমাত্রার পার্থক্য ফিক্স। তো এখন হচ্ছে আমার যে পথে আমি যাই না কেন, এ থেকে বিতেই যাচ্ছি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে পথেই যাই না কেন আমার এখানে তিনটা ওয়েতেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কিন্তু ফিক্স। এখানে আমার ডিটি যেহেতু ফিক্স, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউটাও কি বলতো আমার ফিক্স। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কোনো পথের উপর নির্ভর করে না, তুমি কোন পথ দিয়ে গেলা তার উপর নির্ভর করে না, নির্ভর করে আদিবিন্দু এবং শেষ বিন্দুর তাপমাত্রার উপরে। আদিবিন্দু এবং শেষ বিন্দু তাপমাত্রা যদি ফিক্স থাকে, তাহলে যে পথেই যাক না কেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি থাকবে, ফিক্স থাকবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এটা আসলে পথের উপর নির্ভর করে না, লিখে নাও, পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না, নির্ভর করে না, শুধুমাত্র কার উপর নির্ভর করে, নির্ভর করে হচ্ছে আদিবিন্দু এবং শেষ বিন্দুর উপরে, বা বিন্দুর উপর নির্ভর করে, বিন্দুর উপর নির্ভর করে, বিন্দুর উপর মানে পয়েন্টের উপর। এই জন্য এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে বলা হয় পয়েন্ট ফাংশন বা বিন্দু ফাংশন। শুধুমাত্র পয়েন্টের উপর নির্ভর করে, কোন পথে যাওয়া হচ্ছে সেই যাত্রার উপর নির্ভর করে না, পয়েন্টের উপর নির্ভর করে। এটা না জানলেও চলবে, এই জিনিসগুলো না জানলেও চলবে, জাস্ট এইটুকু মনে রাখবা, যেটা শুধুমাত্র বিন্দুর উপর নির্ভর করে। আদি বিন্দু এবং শেষ বিন্দু ফিক্স থাকলে যে পথেই যাক না কেন, এই পথ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ হবে, এই পথ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ হবে, এই পথ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ হবে। আমি সারা দুনিয়া মুনিয়া ঘুরে যদি আমি বিতে আসি, এই পথ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে, ডিইউ হবে, কারণ এ এবং বি পয়েন্টটা ফিক্স। এটুকু বুঝতে পারছি কিনা বলো? প্রত্যেকটা পয়েন্টে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ফিক্স থাকবে। মেইন কথা হচ্ছে এটা, যে পথে আমরা যাই না কেন, এ থেকে বি পয়েন্টে যে পথে যাই না কেন, আমি যদি এই পথ ইউজ করি, এই পথ ইউজ করে আমি বিতে গেলাম, ঠিক আছে, কোন একটা প্রসেস, তো এই পথ ইউজ করেও বিতে গেলে এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউই হবে, চেঞ্জ হবে না, কারণ আদি বিন্দু এবং শেষ বিন্দু ফিক্স। বুঝছো? ওকে,
তো যাই হোক, এটা না জানলে চলবে, এই জিনিসগুলো জাস্ট এটা জানবা, জাস্ট এই দুটো পয়েন্ট জানবা। ওকে, তো এবার আমরা মেয়ারের ফর্মুলাটা একটু প্রমাণ দেখবো, মেয়ারের ফর্মুলার একটু প্রমাণ আমরা দেখবো। ওকে, তো লেখো হেলেন দাও মেয়ারের ফর্মুলার প্রমাণ, মেয়ারের সূত্রের প্রমাণ। তো মেয়ারের সূত্রের প্রমাণটা দেখো, এটা আমাদের ইম্পর্টেন্ট, মেয়ারের সূত্রের প্রমাণ। তো বিজ্ঞানী মেয়ারের সূত্রের প্রমাণ, বিজ্ঞানী মেয়ারের সূত্রের প্রমাণ। তো লিখে নাও মেয়ারের সূত্রের প্রমাণ, বিজ্ঞানী মেয়ারের সূত্রের প্রমাণ। দারুণ বলছো আব্দুল সালাম, দারুণ বলছো, খুবই দারুণ বলছো। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে এই প্রমাণটা দেখার চেষ্টা করব। ওকে, তো একটু খেয়াল করবা। ওকে, তো একটু খেয়াল করবা। তো আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের একটা ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করা, কিছুই না। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করবা। ওকে, তো আমরা ধরলাম স্থির আয়তনের জন্য আমরা কিছু ব্যাপারটা লিখবো। স্থির আয়তন, এই পাশে স্থির আয়তন, আর এ পাশে হচ্ছে আমাদের স্থির চাপের জন্য আমি লিখবো স্থির চাপ। তো স্থির আয়তনের জন্য মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, যেটা স্থির আয়তনে যে মোলার আপেক্ষিক তাপ তাকে আমরা সিভি দিয়ে প্রকাশ করি, আর স্থির চাপে যে মোলার আপেক্ষিক তাপ তাকে আমরা সিপি দিয়ে প্রকাশ করি। ওকে, তো আমরা ফর্মুলা জানি, সি ইজ ইকুয়াল টু কি বলতো, ডি কিউ ডিভাইড বাই কি বলতো, এন ইন্টু ডিটি। এটা আমরা জানি এন ইন্টু ডিটি। তো আমরা স্থির আয়তনের জন্য সিভি ইজ ইকুয়াল টু ডি কিউ ভি ডিভাইড বাই এন ইন্টু ডিটি আমরা লিখতে পারি। এন ইন্টু ডিটি আমরা কি করতে পারি বলতো, লিখতে পারি স্থির আয়তনের জন্য। তাহলে এবার খেয়াল করবা, আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস কি বলতো, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। মাঝে মাঝে হ্যাং করে কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস কি বলতো, ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। তাহলে এবার দেখবা, এবার এখান থেকে দেখবা, এখান থেকে আমরা কি করতে পারি, আমরা পুরো ফর্মুলা অ্যাপ্লাই করব স্থির আয়তনের জন্য। তো তাহলে ডি কিউ ভি ইজ ইকুয়াল টু ডিইউ ভি ইন্টু ডিডব্লিউ ভি লিখতে পারো, ডিডব্লিউ ভি। তাহলে এবার খেয়াল করবা, ডি কিউ ভি ইজ ইকুয়াল টু কি করতে পারবো আমরা, ডিইউ ভি প্লাস ডিডব্লিউ মানে কাজের ফর্মুলা কি, পি ইন্টু ডিভি না, পি ইন্টু ডিভি, কৃত কাজ। ডিডব্লিউ সমান কি, পি ইন্টু ডিভি না, ডিভি মানে আমার আয়তনের পরিবর্তন, ডিভি মানে হচ্ছে আমার কি বলতো, আয়তনের পরিবর্তন, ডিভি মানে। তো ডিভি মানে হচ্ছে আমার আয়তনের পরিবর্তন। তো স্থির আয়তন মানে আয়তন চেঞ্জ হবে না, স্থির আয়তন মানে কি বলতো, আয়তন চেঞ্জ হবে না। তো আয়তন চেঞ্জ না হলে আমার এই আয়তনের পরিবর্তন কত হবে, আয়তনের পরিবর্তন শূন্য, আয়তন চেঞ্জ হবে না। ডিভিটা কত আমার, 0, আয়তন চেঞ্জ হবে না। এবার দেখবা, এটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখান থেকে আমি লিখতে পারবো ডি কিউ ভি ইজ ইকুয়াল টু কি করতে পারবো আমরা বলতো, ডি কিউ ভি ইজ ইকুয়াল টু আমরা ডিইউ ভি লিখতে পারবো, ডিইউ ভি আমরা লিখতে পারবো, ডি কিউ ভি ইজ ইকুয়াল টু ডিইউ ভি আমরা লিখতে পারবো। এই হচ্ছে আমাদের ব্যাপার, ডি কিউ ভি ইজ ইকুয়াল টু ডিইউ ভি আমরা লিখতে পারবো। তাহলে এবার খেয়াল করবা, এবার হচ্ছে এইখান থেকে আমরা কি করতে পারি, যে এই যে লাইন থেকে, এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, এই লাইন থেকে লেখা যায় যে ডি কিউ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এন সিভি ডিটি লেখা যায়, এন সিভি ডিটি। এইখান থেকে এই লাইন লেখা যায়, এন সিভি ডিটি লেখা যায়, এন সিভি ডিটি। আচ্ছা, তো খেয়াল করবা, এখান থেকে ডি কিউ ভি মানে হচ্ছে আমার এন সিভি ডিটি লিখতে পারবা, এন সিভি ডিটি ইজ ইকুয়াল টু কি করতে পারবা, ডিইউ ভি লিখতে পারবা, ডিইউ ভি বা ডিইউ। তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারবো হচ্ছে ডিইউ ভি ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি, এন সিভি ডিটি। এখানে ডিইউ ভি মানে কিন্তু এটা বোঝাচ্ছে না স্থির আয়তনে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা বোঝাচ্ছে না। মানে এটা যদি তুমি বলো তাহলে কিন্তু ভুল হবে, কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আসলে কোনো আয়তন মানে আয়তন স্থির থাকলো কি আয়তন তোমার চেঞ্জ হলো তার উপর নির্ভর করে না। মন দিয়ে শুনবা, এই ব্যাখ্যাটা মন দিয়ে শুনবা, এগুলো কিন্তু ভালো করে বই লেখা নেই। আমি এখান থেকে কি করলাম, এখান থেকে তো বুঝছো, মানে ক্যালকুলেশন তো বুঝছো। এই যে ডিকিউ ভি এর মানটা যে এখান থেকে বের করলাম, বের করে এই মানটা এখানে বসালাম, বসলে ডিইউ ভি এর একটা মান বের করলাম। তো ডিইউ ভি মানে কি তুমি এটা বলতে চাচ্ছো যে স্থির আয়তনে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন? এটা কিন্তু ভুল হবে, কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন স্থির আয়তন হোক বা আয়তন চেঞ্জ হোক, চাপ স্থির হোক না চাপ চেঞ্জ হোক, তার উপর কিন্তু নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। ঠিক আছে, তো এখানে ডিইউ ভিটা লেখো না, তাহলে ভালো হবে ডিইউ ভি না লিখে ডিইউটা লেখো, ডিইউ ভিটা না লিখে ডিইউ লেখো, কারণ ডিইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আয়তন বা চাপের উপর নির্ভর করে না,
শুধুমাত্র ডিইউ লেখো, তাহলে ডিইউ সমান কি করবা এনসিবিডিটি। তার মানে খেয়াল করবা এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা আমি কি শুধুমাত্র স্থির চাপের জন্য অ্যাপ্লাই করতে পারবো, সরি স্থির আয়তনে অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হচ্ছে না। এই ফর্মুলা আমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো জায়গায়, অলওয়েজ আমরা অ্যাপ্লাই করতে পারবো, অলওয়েজ যে কোনো প্রসেসে আমরা অ্যাপ্লাই করতে পারবো। লিখে নাও, যে কোনো প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো, হোক সেখানে সিভি আছে, তাও আমরা যে কোনো প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো। যে কোনো প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো যদি সেই প্রসেসে তাপমাত্রার পরিবর্তনটা ফিক্স থাকে। মানে তাপমাত্রার পরিবর্তনটা মনে করো যে মানে তাপমাত্রার পরিবর্তনটা দুটো পয়েন্ট ফিক্স থাকে, দুটো পয়েন্ট ওই সিস্টেমে। তো যে কোনো প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো, বুঝছো? ঠিক আছে, যে কোনো প্রসেসে যদি ডিটি যদি তোমার হচ্ছে কনস্ট্যান্ট থাকে, ডিটি জিরো না, খেয়াল করবা এখানে এটা আমরা যে কোনো প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো। স্থির আয়তনে লিখছি মানে যে স্থির আয়তনে অ্যাপ্লাই করবো তা না, মানে ডিইউ এর ফর্মুলা হচ্ছে এটা, ঢাকা ভার্সিটির ফর্মুলা এটা। ঢাকা ভার্সিটি শুধুমাত্র নির্ভর করে কার উপর? ঢাকা ভার্সিটি শুধুমাত্র নির্ভর করে তাপমাত্রার পরিবর্তনের উপরে, আয়তন স্থির থাকলে কিনা তার উপর নির্ভর করে না। এটা আমরা অলওয়েজ যে কোনো প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো, স্থির আয়তনে অ্যাপ্লাই করতে পারবো, স্থির চাপে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো যাই হোক, তো এটা আমরা এখন স্থির চাপে এখন আমরা ফর্মুলা লিখবো। স্থির চাপের জন্য আমরা এখন ফর্মুলা লেখার চেষ্টা করি। স্থির চাপের জন্য তো আমরা জানি স্থির চাপের জন্য ফর্মুলা হচ্ছে সিপি ইজ ইকুয়াল টু, এই সিভি এর জায়গায় সিপি লিখলাম, ডিকিউভি এর জায়গায় আমরা ডিকিউপি লিখলাম, ডিভাইড বাই এন ইনটু কি লিখলাম, ডিটি। তাপমাত্রার পরিবর্তনটা ফিক্স রাখলাম, মানে তাপমাত্রা আগেও পরিবর্তন যতটুকু হচ্ছিল, ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন। তো তাপমাত্রা আগেও যতটুকু চেঞ্জ হচ্ছিল এখনো ততটুকুই চেঞ্জ হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন ফিক্স রাখছি। তাহলে এবার খেয়াল করবা, এবার এখান থেকে এটা গেল হচ্ছে তোমার ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে এরকম কিছু ডিকিউপি ইকুয়াল টু কি লেখা যায়, সিপি ইনটু এন বা এনসিপি ডিটি লেখা যায়, এনসিপি ডিটি লেখা যায়, এনসিপি ডিটি। ঠিক আছে, এনসিপি ডিটি লেখা যায়, সমস্যা নেই, এনসিপি ডিটি লেখা যায়। তাহলে এবার খেয়াল করবা এই যে এনসিপি ডিটি আমি লিখতে পারবো, এনসিপি ডিটি, এই যে এনসিপি ডিটি। আচ্ছা, তো এবার দেখবা, এবার সেটা হচ্ছে যে আমরা এখান থেকে তোমার কি করতে পারি, এখান থেকে আমরা একটু আগাই। তো এটা তো তোমার গেল হচ্ছে তোমার এন মোল গ্যাসের জন্য। তো 1 মোল গ্যাসের জন্য ডিইউ এর ফর্মুলা কি হবে, 1 মোল গ্যাসের জন্য ডিইউ সমান সিভি ডিটি হবে। 1 মোল গ্যাসের জন্য, 1 মোল পরিমাণ গ্যাসের জন্য সিভি ডিটি হবে। 1 মোল পরিমাণ গ্যাসের জন্য এন ভ্যালু 1। তাহলে এখানে আমরা 1 মোল গ্যাসের জন্য যদি লিখতে চাই তাহলে ডিকিউপি ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, সিপি ডিটি লিখতে পারবো। 1 মোল গ্যাসের জন্য ডেরিভেশন একটু লাগবে আমাদের জানাটা আসলে, বুঝছো, এই সিপি ডিটি লিখতে পারবো। তাহলে এবার খেয়াল করবা, এবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস কি বলতো, ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিইউ প্লাস ডিডব্লিউ এটা আমরা জানি, ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ আমরা জানি। তো এবার দেখবা, এবার হচ্ছে আমরা স্থির চাপের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, স্থির চাপের জন্য। তাহলে ডিকিউপি লেখো স্থির চাপের জন্য, ডিডব্লিউপি লেখো, ডিইউপি লেখার দরকার নেই, কারণ চাপের উপর আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর করে না, চাপের উপর নির্ভর করে না। এখানে ডিইউপি না লিখলেই বেশি ভালো হয়। এবার খেয়াল করবা, এবার এখান থেকে ডিকিউপি ইজ ইকুয়াল টু ডিইউ না, ডিইউ এর জায়গায় দেখো, ডিইউ এর জায়গায় আমরা 1 মোল ইউজ করি, এই যে সিভিডিটি অ্যাপ্লাই করতে পারি, সিভিডিটি ডিইউ এর জায়গায়, কারণ এটা তো আসলে যে কোনো প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারবো, স্থির চাপ বলো বা স্থির আয়তন বলো, কারণ এটা তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে। তাহলে ডিইউ এর জায়গায় আমরা সিভিডিটি লিখতে পারবো, সিভিডিটি প্লাস ডিডব্লিউপি মানে হচ্ছে, ডিডব্লিউ মানে কৃতকাজ, পি ইনটু আয়তনের পরিবর্তন, পি ইনটু ডিভি লিখতে পারবা। আচ্ছা, তো এবার খেয়াল করবা ডিকিউপি এর জায়গায় কি লিখতে পারবা, ডিকিউপি এর জায়গায় সিপি ডিটি লিখতে পারবা। ডিকিউপি মানে হচ্ছে সিপি ডিটি, লিখে নাও, সিপি ডিটি লিখলাম ইজ ইকুয়াল টু সিভি ডিটি, এই তো হয়ে গেছে, প্লাস পি ইনটু ডিভি। ওকে, তাহলে এখান থেকে খেয়াল করবা, পাশ থেকে খেয়াল করবা, আমরা জানি পিভি ইকুয়াল টু কি বলতো, এনআরটি। পিভি ইকুয়াল টু কি বলতো, এনআরটি। এখানে চাপ কনস্ট্যান্ট, চাপ আয়তনে চেঞ্জ হচ্ছে, ডিভি মানে আয়তনের পরিবর্তন। তাহলে এবার খেয়াল করবা, তাহলে চাপ কনস্ট্যান্ট, ভি এর জায়গায় আমরা ডিভি লিখলাম, আয়তনের পরিবর্তন লিখলাম, ভি এর জায়গায় ডিভি লিখলাম, আয়তনের পরিবর্তন লিখলাম। এন তো মূল সংখ্যা আমি এন এর জায়গায় 1 ধরলাম, এন এর জায়গায় আমরা 1 ধরলাম, তাহলে এন নাই, এন ইকুয়াল টু 1 ধরলাম। 1 মোলের জন্য আমি ক্যালকুলেশন করতেছি, এন নাই, 1 মোলের জন্য ক্যালকুলেশন করতেছি, এন নাই, এন ইকুয়াল টু 1 বল, এন বাদ। তাহলে আর কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু আরটি হবে, এন যদি 1 হয়, আরটি, আর কনস্ট্যান্ট, আর তো আরের মতন থাকবে, বাট তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, টি মানে তাপমাত্রা। তো আমি ডিভির জন্য কি পাবো, ডিটি পাবো, ডিভির জন্য কি পাবো, ডিটি পাবো, কারণ তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, এই যে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, ডিটি তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। লেখা করবা পিভি ইকুয়াল টু আরটি, তাহলে ভি চেঞ্জ হচ্ছে, ডিভি লিখলাম ভি এর জায়গায়, আর টি এর জায়গায় কি লিখলাম আমরা, ডিটি লিখলাম। তাহলে এবার খেয়াল করবা পিডিভি, তাহলে পিডিভি এর জায়গায় কি লেখা যায়, আর ডিটি। তো এই দেখো, খেয়াল করে দেখবা, দেখো এটা মনে পড়ে কিনা, দেখো তো এগুলো কিছু মনে পড়ে কিনা। তাহলে সিপি ডিটি মাইনাস সিভি ডিটি ইকুয়াল টু কি করা যায়, আর ডিটি লেখা যায়, ইকুয়াল টু আর ডিটি লেখা যায়। তাহলে খেয়াল করবা, এখান থেকে আমরা ডিটি কমন নিয়ে কি পারবো, সিপি মাইনাস সিভি ডিটি কমন দিলাম আমরা, দেখো তো মিলে যাচ্ছে কিনা, আর ডিটি। তাহলে এবার খেয়াল করবা, এখান থেকে দেখবা, খেয়াল করবা, ডিটি ক্যান্সেল, তাহলে ডিটি ক্যান্সেল করে আমরা কি পাবো, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। দেখো তো এটা কি মনে পড়ে, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এই ফর্মুলা। তো এইটা হচ্ছে আমাদের বিজ্ঞানী মেয়ারের ফর্মুলা, লিখে নাও, বিজ্ঞানী মেয়ারের ফর্মুলা। তো লিখে নাও,
এটুকু বুঝছি কিনা? আমাদের এখানে আসলে এটা বোঝার বেশি দরকার ছিল যে এটা যে আমরা অলওয়েজ অ্যাপ্লাই করতে পারবো, কারণ এই ডিইউটা চাপ বলো আয়তন বলো তার উপর নির্ভর করে না, স্থির চাপ বলো স্থির আয়তন বলো তার উপর নির্ভর করে না, যে কোনো প্রসেসে এটা অ্যাপ্লাই করতে পারবা, যে কোনো প্রসেসে। এখানে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করব, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃতকাজটা আমরা বের করব। আচ্ছা, তো এখন দেখবা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কাকে বলে? যেই প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তাপের কোনো চেঞ্জ হয় না বা তাপের কোনো আদান প্রদান হয় না, সেই প্রসেসকে আমরা বলি হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাপের কোনো চেঞ্জ হয় না বা আদান প্রদান হয় না, তাহলে তাপ বা হিট ডিকিউ ইকুয়াল টু কত বলতো? ডিকিউ ইকুয়াল টু 0। হিটের কোনো চেঞ্জ হয় না বা হিটের কোনো আদান প্রদান হয় না, তাহলে হিটের কোনো চেঞ্জ হয় না মানে হিট ইকুয়াল টু 0। আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু ঢাকা ভার্সিটি প্লাস কি বলতো? ডিডব্লিউ। আমরা জানি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ এর ভ্যালু কত? 0। তাহলে 0 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, হ্যাঁ, ডিকিউ 0 হয়। তাহলে ঢাকা ভার্সিটি প্লাস কি বলতো? ঢাকা ভার্সিটি প্লাস কৃতকাজ ডিডব্লিউ বলতে পারি আমরা। তারপরে খেয়াল করবো, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? এখান থেকে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ঢাকা ভার্সিটি কিন্তু লেখা যায়, মাইনাস ডিইউ কিন্তু লেখা যায়, ঠিক আছে? মাইনাস ডিইউ আমরা লিখতে পারি। তাহলে খেয়াল করবা ডিডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ কিন্তু আমরা লিখতে পারি। তো লিখে নাও, মাইনাস ডিইউ আমরা লিখে ফেললাম, ঠিক আছে? মাইনাস ডিইউ। এবার দেখবা, এবার এখান থেকে আমরা এখান থেকে ডিডব্লিউ মানে ছোট কৃতকাজ, আর মাইনাস ডিইউ, ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, ছোট অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। তো আমরা বড় কৃতকাজ বের করতে চাই, তাহলে ছোট থেকে বড় কৃতকাজ আমরা বের করতে চাই। ছোট কৃতকাজ থেকে বড় কৃতকাজ বের করতে চাইলে দুই পক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করি আমরা। দেখো আমরা কি করব? ছোট কৃতকাজ থেকে আমরা বড় কৃতকাজ বের করতে চাই, তাই জন্য আমরা দুই পক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে খেয়াল করবা, বাম পক্ষে ইন্টিগ্রেশন করলাম, ডান পক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো বাম পক্ষে হবে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু, ডান পক্ষে হবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিইউ, ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিইউ হবে। এটা হবে আমাদের ব্যাপার, এটা হবে আমাদের হচ্ছে ব্যাপার। এই হচ্ছে এর মধ্যে আমরা বুঝছি এটুকু। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ এটা মানে কি? খেয়াল করবা, ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ মানে কি? মানে হচ্ছে ডাব্লিউ, এই যে মনে আছে সূত্র। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি বলতো? আমার এক্স। ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে কি হচ্ছে আমার বলতো? ওয়াই। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ মানে কি আমার বলতো? মানে হচ্ছে আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এখানে আমার কিছু কাজকর্ম আছে, ইন্টিগ্রেশন অফ মাইনাস বাইরে পাঠিয়ে দিলাম, মাইনাস তো আমার কনস্ট্যান্ট -1, মাইনাস বাইরে পাঠিয়ে দিলাম, ডিইউ আছে ভিতরে। ডিইউ মানে কি আমার এন সিভি ডিটি লেখা যায়। আমরা এন মোল গ্যাসের জন্য চিন্তা করতেছি, এন সিভি ডিটি লেখা যায়। ঢাকা ভার্সিটির সমান এন সিভি ডিটি কি লেখা যায়? লেখা যায়, এন সিভি ডিটি কিন্তু লেখা যায়। এই যে একটু আগে দেখলাম আমরা যে কোনো প্রসেসে লিখতে পারি। আচ্ছা, এন মানে হচ্ছে মোল সংখ্যা কনস্ট্যান্ট, সিভি মানে মোলার আপেক্ষিক তাপ মানে স্থির আয়তনে কনস্ট্যান্ট। তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে কি করা যায় না? ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে এইটুকুকে কি করতে পারি আমরা? এইটুকুকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে আনতে পারি। তাহলে বাইরে এনে ফেলি আমরা। তাহলে খেয়াল করবা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু বাইরে আনলাম মাইনাস এন সিভি, তাহলে ভিতর থেকে হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ কি বলতো? ডিটি। তাহলে এখানে আমার চলককে, পরিবর্তনশীল রাশিকে ডিটি, তাপমাত্রার পরিবর্তন, ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন, ডিটি পরিবর্তনশীল রাশি। তাহলে পরিবর্তনশীল রাশির সাপেক্ষে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে। লোয়ার লিমিট মানে আমার আদি অবস্থা, আপার লিমিট মানে হচ্ছে শেষ অবস্থা। তাহলে পরিবর্তনশীল রাশিকে আমার তাপমাত্রা, তাহলে লোয়ার লিমিট মানে আমার আদি তাপমাত্রা T1 ধরলাম, আর আপার লিমিট মানে হচ্ছে আমার ফাইনাল তাপমাত্রা T2 ধরলাম। বুঝছো? আপার লিমিট লোয়ার লিমিট বসালাম হচ্ছে আমার তাপমাত্রার সাপেক্ষে, কারণ ডিটি আছে তাই। লোয়ার লিমিট মানে আমার আদি তাপমাত্রা, আপার লিমিট মানে হচ্ছে আমার শেষ তাপমাত্রা। আর এনসিবি কনস্ট্যান্ট, এই জন্য আমরা কি করলাম? এটাকে আমরা ইন্টিগ্রেশন সাইডের বামে নিয়ে আসলাম। এই যে এনসিবি কে আমরা বামে নিয়ে আসলাম। তাহলে এবার খেয়াল করবে, এবার এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে হচ্ছে আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এন, সিবির একটা ফর্মুলা আমি দেখছিলাম, সিবির একটা ফর্মুলা মনে আছে? সিবির ফর্মুলা আর ডিভাইড বাই গামা মাইনাস 1 ছিল না? সিবি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1, এই যে আমি প্রমাণ দেখাইছিলাম। সিবি ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই গামা মাইনাস 1, ওই যে আলিয়া হাসান রিফাত বলতেছিল এই গামা ভাই আবার কেন বের করব? ওই যে ওই কোশ্চেনটার মধ্যে সিবি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1 মনে আছে? আর বাই গামা মাইনাস 1 মনে আছে কিনা বলো তো? ছোটবেলায় পড়ছিলাম, একদম বাচ্চা থাকতে পড়ছিলাম, বাচ্চা থাকতে। তাহলে সিবির জায়গায় আমরা কি করলাম? সিবির জায়গায় এই যে সিবি যেটা, সিবির জায়গায় আর বাই গামা মাইনাস 1 লিখলাম। এই যে সিবি যেটা, সিবির জায়গায় আমরা আর বাই গামা মাইনাস 1 লিখলাম। তো লিখে নাও আর ডিভাইড বাই গামা মাইনাস 1 লিখলাম। আচ্ছা, আর এখানে খেয়াল করবা ডিটি, ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? টি পাওয়া যায়। এই যে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পাওয়া যায়, ডিওয়াই কে ইন্টিগ্রেশন করলে ওয়াই পাওয়া যায়। তাহলে ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? টি পাওয়া যায়। এই যে টি পাওয়া যায়, টি। আচ্ছা, যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট আসে, ছোট্ট একটা কাজ করতে হয়। ছোট্ট কাজটা হচ্ছে টি তো লিখবা তুমি, ডিটি কে ইন্টিগ্রেশন করে তুমি কি লিখবা? ডিটি কে ইন্টিগ্রেশন করে তুমি টি লিখবা। ওকে, মার্কারটা পড়ে গেল। তো দেখো ডিটি কে ইন্টিগ্রেশন করে তুমি কি লিখলা? টি লিখলা। তারপর ছোট একটা কাজ করবা, কাজটাকে একটা থার্ড ব্র্যাকেট দিবা। এই যে থার্ড ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর দেখবা আপার লিমিটের যে মানটা, এই যে আপার লিমিট কত আমার? T2, আপার লিমিটের মানটা থার্ড ব্র্যাকেটের উপর লিখবা, আর লোয়ার লিমিটের মানটা থার্ড ব্র্যাকেটের নিচে লিখবা। রাইট? আচ্ছা, এরপরে কি করবা? খেয়াল করবা, W ইজ ইকুয়াল টু মাইনাস এনআর গামা মাইনাস 1, মাইনাস এনআর গামা মাইনাস 1। এখানে কি করবা? এখানে কাজ একদম সিম্পল। কাজ হচ্ছে আমরা এই টি এর জায়গায় একবার আপার লিমিটের মান বসাবো। তাহলে টি এর জায়গায় আপার লিমিটের মানটা বসাবো। তাহলে টি এর জায়গায় আপার লিমিট কত? T2। তাহলে টি এর জায়গায় কি বসাবো আমরা? আপার লিমিটের মানটা, সেটা কত? T2, সূত্রের মাইনাস, ইন্টিগ্রেশনের সূত্রের মাইনাস। তারপর আমরা কি করব? আপার লিমিট তো বসানো শেষ,
এই টি এর জায়গায় আমরা লোয়ার লিমিটের মানটা বসাবো, মানে টি এর মানটা বসাবো, এই টি এর জায়গায় আমরা এই লোয়ার লিমিটের মানটা বসাবো, টি1 বসাবো টি এর জায়গায়। লোয়ার লিমিটের মানটা বসাই দিই, লোয়ার লিমিটের মানটা কত টি1, তাহলে এই টি1টা আমরা বসাই দিলাম। তাহলে খেয়াল করবা, তাহলে এখান থেকে আমরা এরকম একটা ফর্মুলা পেলাম, দেখছো টি এর জায়গায় একবার আপার লিমিট বসাইছি মানে টি2 বসাইছি সূত্রের মাইনাস, টি এর জায়গায় লোয়ার লিমিট বসাইছি টি1 বসাইছি। তাহলে এটা দেখতে, এই ফর্মুলা দেখতে খুবই বাজে লাগতেছে না, খুবই বাজে লাগতেছে না, সামনে একটা মাইনাস আছে, খুবই বাজে লাগতেছে। তো মাইনাস থেকে আমরা রিমুভ করে দিই, তাহলে খেয়াল করবা দারুণ টেকনিক, মজা পাবা, ক্লাস ছোটবেলায় পড়ছিল ক্লাস 3-4 এ। তো দেখো মাইনাস থেকে উল্টাই, মাইনাস থেকে রিমুভ করবো, তাহলে এই নিচেরটা আমরা উল্টা দিতে হয়ে যায়, তাহলে গামা মাইনাস 1 না, এটা উল্টাই দিই 1 মাইনাস গামা করি, হয়ে যাবে না, দেখো উল্টাই দিলাম, দাও গামা মাইনাস মানে উল্টাই দিলাম, কি হবে 1 মাইনাস গামা, তাহলে এখানে মাইনাসটা কিন্তু উঠে যাবে, কমন সেন্স, মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করলে এরকম হয়ে যাবে। এই হচ্ছে কথা। তাহলে দেখো খেয়াল করবা 1 মাইনাস গামা, আর এখানে আমরা থাকবো হচ্ছে এখানে আমার টি2 মাইনাস টি1 থাকবে, তো টি2 মাইনাস কি থাকবে, টি2 মাইনাস টি1 থাকবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো মাইনাসটা খারাপ লাগছিল, মাইনাসটা ভিতরে গুণ করলাম, 1 মাইনাস গামা হয়ে গেল, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এখন হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ফর্মুলা, দ্রুততাপীয় প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, বক্স করে রাখো, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, বক্স করে রাখো, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। আমি ইয়ে করে রাখি, পুরো প্রসেস ভুলে যাও, জাস্ট এই বক্সটা মনে রাখবা, তাহলে আমরা অঙ্ক করতে পারবো, ম্যাথ করার জন্য আমাদের খুব লাগবে, ম্যাথ করার জন্য আমি যেগুলো রকস্টার ফর্মুলা গুলো আমি স্টার দিয়ে রাখি, রকস্টার এগুলো মনে রাখবা। সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা একটু আগাতে পারি, এখান থেকে আমরা W ইজ ইকুয়াল টু কি লেখা যায়, খেয়াল করবা W ইজ ইকুয়াল টু আমরা এন আর এর সাথে টি2 গুণ করতে পারি, তাহলে আসবে হচ্ছে এন আর টি2 মাইনাস এন আর এর সাথে টি1 গুণ করতে পারি, থাকবে হচ্ছে এন আর টি1, এন আর টি1, ঠিক আছে, এন আর এর সাথে টি2 গুণ করলে এন আর টি2 মাইনাস এন আর টি1 হোল ডিভাইড বাই 1 মাইনাস গামা, হোল ডিভাইড বাই 1 মাইনাস গামা, ওকে, হোল ডিভাইড বাই 1 মাইনাস গামা। এবার খেয়াল করবা এন আর টি2 এটা মানে কি, এন আর টি2 এটা মানে কি, খেয়াল করবা এন আর টি2, তো আমরা ছোটবেলায় পড়ছিলাম অনেক ছোট থাকতে, পিভি ইকুয়াল টু কি বলতো, পিভি ইকুয়াল টু এন আর টি লিখছিলাম, পিভি ইকুয়াল টু এন আর টি লিখছিলাম, এন এবং আর তো কনস্ট্যান্ট, তাহলে আদির জন্য কি লিখতে পারি, টি1 ভি1 সমান এন আর টি1 লেখা যায় আদির জন্য, মানে আদি অবস্থার জন্য। তাহলে P2 শেষ অবস্থার জন্য P2 V2 ইজ ইকুয়াল টু, আবেগে আবার কেউ N2 লিখে দিও না কারণ মূল সংখ্যা কনস্ট্যান্ট, আবেগে কেউ আবার R2 লিখে দিও না কারণ মোলার গ্যাস কনস্ট্যান্ট, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হতে পারে, তাপমাত্রা চেঞ্জ আমি T2 দেখলাম, তাহলে লিখতে পারি এটা, তাহলে PV ইকুয়াল টু nRT, P1 V1 সমান nRT1, PV ইকুয়াল টু nRT, P2 V2 সমান nRT2। তাহলে এবার খেয়াল করবা এই যে nRT2 এর জায়গায় এটা বসে দিবা, P2 V2 বসে দিবা, তাহলে খেয়াল করবা মন দিয়ে শুনবা, মন দিয়ে, সেটা হচ্ছে এই দেখো আমার W পেলাম, W ইজ ইকুয়াল টু এই যে nRT2, এই nRT2 জায়গায় কি লেখা যায়, P2 V2 লেখা যায়, এই যে nRT2, এই যে nRT2 জায়গায় তুমি P2 V2 লিখতে পারো, P2 মানে শেষ চাপ শেষ আয়তন, আর nRT1 এর জায়গায় কি লিখতে পারবা, nRT1 এর জায়গায় তুমি P1 V1 লিখতে পারবা, তাহলে P1 মানে আদি চাপ, V1 মানে আদি আয়তন, হোল ডিভাইড বাই 1 মাইনাস গামা, তাহলে এই যে আমার 1 মাইনাস গামা। তো এইটা হচ্ছে আমার আরেকটা রকস্টার ফর্মুলা। তো বেসিক্যালি এই দুইটা ফর্মুলা বেসিক্যালি তুমি মনে রাখবা, এই দুইটা ফর্মুলা তোমার বেসিক্যালি মনে রাখতে হবে এই তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা কি, এই হচ্ছে আমার ফর্মুলা, ওকে, এই হচ্ছে আমার ফর্মুলা কার জন্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ। যদি চাপ এবং আয়তন দেওয়া থাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, তাপমাত্রা দেওয়া থাকলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব। বলো এইটুকু বুঝতে পারছি কিনা, এই দুটো ফর্মুলা বক্স করে রাখলাম, ওকে। আর আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করছিলাম লাস্ট ক্লাসে। তো লাস্ট ক্লাসে আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করছিলাম, মনে পড়ে কি তোমাদের, সমষ্ণ প্রক্রিয়ার জন্য পেইড ব্যাচে করছিলাম, ওকে, সমষ্ণ প্রক্রিয়ার জন্য যারা ওই পাবলিক গ্রুপে আসো তারা জাস্ট সূত্রটা মনে রাখবা, ওকে। আমি অঙ্ক দেখি পাবলিক গ্রুপে আরো কিছু অঙ্ক আমি দিয়ে দিব না, সমস্যা নেই, রেকর্ড ক্লাস হিসেবে। তো দেখো সমষ্ণ প্রক্রিয়ার জন্য, ওকে, সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজটা কি ছিল, সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজের ফর্মুলা তোমাদের মনে আছে, লাস্ট ক্লাসে আমি পেইড ব্যাচে দেখাইছিলাম, দেখাই দিই আরেকবার, মানে জাস্ট যারা ফ্রি ব্যাচে আসছো, পাবলিক গ্রুপে আসছো, জাস্ট ফর্মুলা মনে রাখলেই হবে, ডেরিভেশন জানা লাগবে না। তাহলে W ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি বলতো, nR, n মানে হচ্ছে মোল সংখ্যা, R মানে ধ্রুবক, T মানে হচ্ছে তাপমাত্রা কনস্ট্যান্ট, nRT লন হচ্ছে তোমার V2 মাইনাস V2 বাই V1 মানে হচ্ছে শেষ আয়তন বাই আদি আয়তন, এমন কিছু ছিল, মনে আছে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, দেখছো কতগুলো ফর্মুলা হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে W ইকুয়াল টু nRT লন কি বলতো V2 বাই V1, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এই হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ, আর এই হচ্ছে আমাদের কি বলতো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য নীল বক্স, লাল বক্স, এটা দেখো, স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমার লাগবে, কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এগুলো নিয়ে অনেক সৃজনশীল ম্যাথ প্রবলেম আমাদের বোর্ড পরীক্ষায় আসে। তাপমাত্রার পরিবর্তন দেওয়া আছে, তাপমাত্রার পরিবর্তন, তো এটা হচ্ছে আমার আদি তাপমাত্রা, এটা হচ্ছে আমার আদি তাপমাত্রা T1, এটা হচ্ছে আমার ফাইনাল তাপমাত্রা কি বলতো, ফাইনাল তাপমাত্রা T2, ঠিক আছে, আদি তাপমাত্রা T1, ফাইনাল তাপমাত্রা T2। তাহলে আদি তাপমাত্রা T1 ইকুয়াল টু কত, T1 ইকুয়াল টু হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করবা, 20 প্লাস 273, তাহলে এটা কত আসবে, যা আসবে তাই। T2 মানে হচ্ছে আমার ফাইনাল তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস, কত বলতো, 45 প্লাস 273, যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে তাপমাত্রার পরিবর্তন আছে, কৃতকাজের যাচ্ছে। আচ্ছা খেয়াল করবা, গ্যাসের তোমার ইয়ে দেওয়া আছে, গ্যাসের পরিমাণ দেওয়া আছে, গ্যাসের ভর,
তো গ্যাসের ভরকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করলাম গ্যাসের ভর। তো গ্যাসের মোল সংখ্যা কেমনে বের করে? তোমরা তো জানো, তোমরা তো আমার চেয়ে ভালো তোমার কেমিস্ট্রি জানো। গ্যাসের মোল সংখ্যা বের করা হচ্ছে প্রদত্ত ভর, যে ভর দেওয়া আছে ডিভাইড বাই আণবিক ভর, বড় হাতের এম। বড় হাতের মানে হচ্ছে আণবিক ভর। খেয়াল করবা, এন মানে মোল সংখ্যা, মোল সংখ্যা প্রদত্ত ভর কত দেওয়া? 8 গ্রাম দেওয়া। তো 8 গ্রাম দেওয়া, 8 দেওয়া, নিচে আমার আণবিক ভর। আণবিক ভর কত? গ্রাম এককই নাও, কারণ কাটাকাটি চলে যাবে। আণবিক ভর কত বলতো? আণবিক ভর O2, ও মানে হচ্ছে আমার 16, 32 গ্রাম না, 32 গ্রাম। তাহলে 8 ভাগ 16, তাহলে কত? 8 ভাগ 32, 16 দুগুণী 32। তাহলে এখানে কত বলতো? এখানে আমরা আসবো হচ্ছে 8, 4 32, তাহলে কত? এন এভেল আসবো হচ্ছে 4 8 32, তাহলে হচ্ছে 1/4, 4 8 32, 4 8 32। তাহলে এখান থেকে আমরা 1/4 পেলাম। তাহলে এখান থেকে আমরা কৃত কাজ বের করতে পারবো। কৃত কাজ W ইজ ইকুয়াল টু কি বলতো? W ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা ইনটু কি বলতো? টি ফাইনাল, মানে শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা, শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। তো এখান থেকে আমি W ইজিলি বের করতে পারবো। W ইজ ইকুয়াল টু, এখানে NR হবে, এখানে NR হবে, NR ডিভাইড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। তো N মানে মোল সংখ্যা 1/4, 1/4, R মানে হচ্ছে 8.316, মোলার গ্যাস ধ্রুবক 8.316 ডিভাইড বাই 1 মাইনাস গামা। গামার ভ্যালু কত? গামার ভ্যালু হচ্ছে আমার তোমার কত? গামার ভ্যালু কত? গামার ভ্যালু হচ্ছে তোমার অক্সিজেন গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.40। T2 কত? T2 মানে শেষ তাপমাত্রা, সেটা কত? সেটা হচ্ছে তোমার 45 প্লাস 273, যা আসবে তাই দেখবা 45 প্লাস 273, ঠিক আছে? এটা তোমার আসবে কত? এটা আসবে হচ্ছে 5 6 7 8 8, ঠিক আছে? 5 8 আর 7 8 4 কত? 7 আর 4 হচ্ছে তোমার 11, 11 1 হাতে 1 1 আর 2 3, 318 কেলভিন। আর এটা আমার আসবে হচ্ছে তোমার কত? এটা আমার আসবে হচ্ছে 293 কেলভিন। তাহলে এই দেখো, T2 হচ্ছে আমার 318 কেলভিন মাইনাস T1 হচ্ছে আমার কি বলতো? 293 কেলভিন। ওকে, আচ্ছা। তো এবার দেখো W ইজ ইকুয়াল টু, W মান কত আসবে দেখে নাও। W মান কত আসবে আমাকে? 129.91। আচ্ছা, এটার একটা ব্যাখ্যা আছে, মাইনাসের ব্যাখ্যা। এটা আমি পেইড ব্যাচে দিছিলাম। মনে রাখবা, মাইনাস কাজ মানে হচ্ছে তোমার ওই গ্যাসের উপর কাজ করা হচ্ছে। মাইনাস হচ্ছে গ্যাসের উপর কাজ করা হচ্ছে। তো লিখে নাও, গ্যাসের উপর কাজ করা হচ্ছে। গ্যাস নিজে কাজ করতেছে না, গ্যাসের উপর কেউ কাজ করতেছে। তাহলে গ্যাসের উপর কাজ করা হচ্ছে, গ্যাসের উপর কাজ করা হচ্ছে, ঠিক আছে? মাইনাস দ্বারা মনে রাখবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। জাস্ট এটুকু মনে রাখলে হবে, ওইটার ব্যাখ্যা না হয়তো না জানা চলবে। গ্যাসের উপর কাজ করা হচ্ছে। তার একটা ম্যাথ প্রবলেম করি, তো লেখো কোশ্চেন লাস্ট, তারপর আমাদের শেষ। লাস্ট। থ্যাংক ইউ এত স্টুডেন্ট লাস্ট পর্যন্ত থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। শাহানা, রুমান, এই তো তুমি আসো, থ্যাংক ইউ সো মাচ রুমান। আচ্ছা, তো লাস্ট ম্যাথ প্রবলেম। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে তোমার দেখি কি বলছে। তো আমার এখানে কৃত কাজ বের করতে বলছে, ঋতুতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ W বের করতে বলছে। W বের করতে বলছে। কি কি দেওয়া আছে? আমার আদিতে একটা আয়তন দেওয়া আছে, এত মিটার কিউব আয়তন, মানে আদি আয়তন V1 দেওয়া। চাপও দেওয়া আছে, আদিতে একটা চাপ দেওয়া আছে P1 দেওয়া আছে, আদি চাপ। পরবর্তীতে অক্সিজেন গ্যাসের চাপ চেঞ্জ করে, চাপ এবং আয়তন চেঞ্জ করে নতুন আয়তন দেওয়া আছে, নতুন আয়তন V2 দেওয়া আছে, নতুন চাপ দেওয়া আছে, নতুন চাপ P2 দেওয়া আছে। তাহলে আমরা চাপ এবং আয়তনের যে ফর্মুলাটা ওটা ইউজ করব। চাপ এবং আয়তনের যে ফর্মুলা ওটা আমরা অ্যাপ্লাই করব। তো মনে আছে? তো আমরা জানি হচ্ছে W ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের? NR ডিভাইড বাই 1 মাইনাস গামা ইনটু কি ছিল বলতো? T2 মাইনাস T1, এমন কিছু ছিল। তারপর এখান থেকে আমরা আনছিলাম W ইজ ইকুয়াল টু NR T2 মাইনাস NR T1 ডিভাইড বাই 1 মাইনাস কি বলতো? 1 মাইনাস গামা। আমরা জানি PV ইকুয়াল টু NRT, তাহলে NRT2 মানে কি? NRT2 মানে হচ্ছে PV ইকুয়াল টু NRT, তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু NRT2, সরি T2 V2 ইজ ইকুয়াল টু NRT2 মাইনাস P1 V1 ইজ ইকুয়াল টু NRT1, মনে আছে এটা? ডিভাইড বাই 1 মাইনাস কি বলতো? 1 মাইনাস গামা। এগুলো জাস্ট বসে দিবা মান এখন। তো W ইজ ইকুয়াল টু P2 মানে শেষ চাপ কত? শেষ চাপ 2 ইনটু 10 টু দি পাওয়ার 5 শেষ চাপ, ইনটু V2 মানে শেষ আয়তন কত? 0.03 মিটার কিউব শেষ আয়তন, মাইনাস P1 মানে আদি চাপ কত? 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল হচ্ছে আদি চাপ। V1 মানে আদি আয়তন কত? 0.05 মিটার কিউব, তাহলে 0.05 মিটার কিউব আদি আয়তন, হোল ডিভাইড বাই 1 মাইনাস গামা মানে কত? গামা হচ্ছে আমার অক্সিজেন গ্যাসের জন্য 1.4 অক্সিজেনের জন্য, তাহলে গামার ভ্যালু হচ্ছে 1.4, O2 বা N2 বা H2 গ্যাসের জন্য 1.4। তাহলে গামার ভ্যালু আবার ইয়ে হতে পারে 1.33 হতে পারে। কার জন্য বলো তো 1.33? মিথেন গ্যাস, বহু পরমাণু গ্যাস, মিথেন গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এইসব গ্যাসের জন্য 1.33। গামার ভ্যালু 1.67 হতে পারে। কার জন্য? এক পরমাণু গ্যাসের জন্য, হিলিয়াম, নিয়ন, আর্গন, এইসবের জন্য গামার ভ্যালু 1.67 হতে পারে। যেহেতু
অক্সিজেন বলছে 1.4 হবে, এখানে আমার গ্রাউন্ড ভ্যালু 1.4 হবে। তাহলে এখান থেকে আমরা ডাব্লুর মানটা বের করতে পারবো। কত আসবে? ডাব্লু সামথিং জুল আসবে। দেখো প্লাস আছে না মাইনাস আছে? -2500। তাহলে এখানেও -2500, মানে গ্যাসের উপর কাজ করা হচ্ছে, গ্যাসের উপর কাজ করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এখানে হচ্ছে আমাদের ব্যাপার। ফর্মুলা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো ভাইয়া? এটাকে ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ পারবা, ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। এই হচ্ছে কথা। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।